আচ্ছা, মোটামুটি আজকে হয়তো কয়েকজন একটু নতুন আছেন, তাই আমি শুরুতে একটু বলি যে প্রসেস গুলা কেমন কি। অনেকে হয়তো বিষয়গুলা বুঝতেছেন না বা একটু জানার আগ্রহ থাকতে পারে। সেটা হচ্ছে, আমরা জুমে ক্লাস করব ইনশাল্লাহ, প্রত্যেকটা ক্লাসই। আর ক্লাসগুলো হচ্ছে জুমেই রেকর্ড করব। ক্লাস শেষে মোটামুটি ধরেন ওই রেকর্ডিংটা রেন্ডার হইতে হয়তো 5-10 মিনিট টাইম লাগতে পারে, এরপরে হচ্ছে আমি ইউটিউবে আপলোড করে দেবো। তো যেমন আগের ক্লাস, মানে আগের মডিউলের কথা বলি, ধরেন 30টা বা 32টা হয়তো ক্লাস ছিল। এর ভেতরে হয়তো আহ 8-10টা ক্লাস হচ্ছে পাবলিক করা আছে, যেটা আপনারা নিজেরাও দেখতে পাবেন বা নর্মালি সবাই দেখতে পাবেন। বাকিগুলা হচ্ছে হাইড করা থাকে। তো হাইড গুলার সিস্টেম হচ্ছে, আপনারা যে ফর্ম পূরণ করছেন ওইখানে ইমেলটা দিছেন, আমি ওই ইমেল গুলা কালেক্ট করে ওই ভিডিও গুলাতে অ্যাড করে দিব। আপনার ইউটিউবে যদি ওই ইমেলটা লগ ইন করা থাকে, আপনি ভিডিওগুলো মানে সব ভিডিও দেখতে পাবেন, কোনো ভিডিও হাইড থাকবে না। এবং এইটার কোনো মেয়াদও নাই, মানে আমি আপলোড করে দিয়ে দেবো, আপনার যখন ইচ্ছা তখন দেখতে পাবেন। এর 6 মাস, 1 বছর বা এরকম কোনো হাবিজাবি মেয়াদ নেই, আপনার যত বছর ইচ্ছা দেখতে পারবেন, যতটুকু কাজে লাগে। এই হচ্ছে মোটামুটি ভিডিও আপলোডের বিষয়। সেকেন্ড হচ্ছে, আমি ম্যাথের এখন পর্যন্ত কোনো শীট বানাই নাই, কোনো মডিউলেই বানাই নাই। শুধুমাত্র আমি যখন এই জিনিসগুলো পড়ছিলাম বিভিন্ন বই থেকে, ওইগুলার সময় যে নোট করছিলাম বেসিকের জন্য, সেই নোটগুলো আমি আপনাকে মানে অলরেডি দিয়ে দিছি গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, ওইখান থেকে নিয়ে নিবেন। আর ম্যাথের শীট বানানোর প্ল্যান আছে আমার, বাট আমি বিভিন্ন ব্যস্ততায় আসলে এগুলো করা হয়ে ওঠে না। আমি খুব দ্রুতই টিউশন বাদ দিয়ে দিব। তো আমি এইদিকে আসলে ফুল ফোকাস দেওয়ার প্ল্যান আছে। তো ঈদের পরেই হয়তো টিউশন গুলো সব, মানে ঈদের আগেই আর কি বাদ দিয়ে দেবো। তো ঈদের পরে ইনশাল্লাহ আমি ওইদিকে ফোকাস করার ট্রাই করবো, অর্থাৎ ম্যাথের জন্য শীট বানানোর ট্রাই করব। বাট একটু টাইম লাগবে। সবাইকে বলবো যে একটু ধৈর্য ধরার জন্য। ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি দিয়ে দিব। আর আমি আমার যে নোটগুলো আছে ওইগুলা পড়লে মোটামুটি আপনার ফর্মুলা প্লাস কনসেপ্ট কি কি লাগবে বা কেমন কি, সেটা একটা আইডিয়া পাবেন ভালোভাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে? পড়াশোনায় ঢোকার আগে আমরা এই জিনিসগুলো একটু আলোচনা করে নিতে পারি, দেন আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। বা কারো কোনো সাজেশন থাকলেও দিতে পারেন। আচ্ছা, যাক, মোটামুটি যারা ক্লাসে হয়তো করবেন তারা সবাই জয়েন করছেন, আমরা তাহলে আজকের ক্লাস শুরু করি। তো আমাদের প্ল্যান থাকবে হচ্ছে প্রথমত সিগন্যাল সিস্টেমের বেসিক জিনিসগুলো আলোচনা করা। তার কারণ হচ্ছে, কমিউনিকেশন বুঝতে গেলে আমাদের সিগন্যালের বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে জানা লাগবে। ডিরেক্ট আমি কমিউনিকেশন যদি করাই, অনেক কিছু আসলে আমাদের একটু আবসা আবসা থেকে যাবে, অথবা আন্দাজে মুখস্থ করা লাগবে। তো আমি চাচ্ছি না যে আন্দাজে মুখস্থ করি। তাই শুরুতে আসলে সিগন্যাল সিস্টেম নিয়ে বেসিক আলোচনা করব, এরপরে আমরা কমিউনিকেশনে ঢুকবো, লাস্টে গিয়ে কন্ট্রোল সিস্টেম করবো। যেহেতু কন্ট্রোল সিস্টেম আসলে মোটামুটি আলাদা বলা যায়, এগুলা ছাড়া আমরা আলাদাই করতে পারবো, তো আমরা কন্ট্রোল সিস্টেম আলাদাভাবে লাস্টের দিকেই করব। তো প্রথম দুইটা টার্গেট থাকবে হচ্ছে সিগন্যাল সিস্টেম করা আর কমিউনিকেশন করা। তো আজকে আমরা শিখবো হচ্ছে সিগন্যাল সিস্টেমের বেসিক বিষয়। অর্থাৎ আমরা যে কমিউনিকেশন করব অথবা সিগন্যাল সিস্টেমের যে মেথড গুলা করব, কমন কি কি সিগন্যাল আমাদের জানা লাগবে। মানে সিগন্যালের নাম জানার সাথে সাথে সেই সিগন্যালটা দেখতে কেমন, এটা আমাদের মাস্ট জানা লাগবে। অনেক সময় পরীক্ষায় সিগন্যাল গুলা দেওয়া নাও থাকতে পারে, বা থাকলেও এর বিভিন্ন প্রপার্টি আমাদের জানা লাগবে। তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর বিভিন্ন সিগন্যালের টাইম অপারেশন নিয়ে আলোচনা করবো, অনেক সময় এগুলা কিন্তু পরীক্ষাতে আসে। আর কিছু জিনিস আমাদের হয়তো কমিউনিকেশনে লাগবে, আমরা সেই হিসাবে একটু আগে থেকে দেখে রাখছি। আচ্ছা, আমি ফাইলটা একটু সেভ করে নিই, দেন আলোচনা শুরু করি।
আচ্ছা, আমরা প্রথমে আসি হচ্ছে বেসিক সিগন্যাল গুলা নিয়ে, অর্থাৎ ইম্পর্টেন্ট কি কি সিগন্যাল আমাদের আসলে জানা লাগবে। প্রথমে আসি হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন। আচ্ছা, ইউনিট স্টেপ ফাংশন অথবা নর্মালি আসলে স্টেপ ফাংশন লেখা থাকতে পারে। এই জিনিসটা কি, আমরা যদি এটাকে ইকুয়েশন ওয়াইজ লিখি যে ইউ অফ টি, এটাকে প্রকাশ করা হয় ইউ অফ টি দ্বারা, আমাদের এই প্রকাশ জিনিসটাও জানা লাগবে। কিছু জিনিস ফিক্স করা থাকে, ওইগুলা অন্য কিছু দিয়ে আমরা নর্মালি প্রকাশ করব না, প্রচলিত যেটা দিয়ে প্রকাশ করা থাকে সেটা দিয়ে প্রকাশ করব। তার কারণ অনেক সময় প্রশ্নে এইভাবে দেওয়া থাকতে পারে, এটা দেখে আমাদের চিনে নিতে হবে যে আসলে কাকে মিন করতেছে। তাহলে ইউ অফ টি, এইটার মান হবে 1 যখন টি এর ভ্যালু হচ্ছে আমাদের 0-র সমান বা বড়, আর এইটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 0 যখন টি এর ভ্যালু 0-র থেকে কম। অর্থাৎ আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি। এই লেখাটা আসলে অতটা জরুরি না, তার কারণ হচ্ছে এই লেখা হয়তো আমাদের পরীক্ষার খাতায় নাও লেখা লাগতে পারে, বাট এটা দেখতে কেমন এটা আমাদের জরুরি। তাহলে দেখতে কিরকম হচ্ছে, আমরা জানি যে কোনো একটা সিগন্যাল যখন আমরা দেখাবো বা ড্র করব, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। নর্মালি এক্স অ্যাক্সিস হয় হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল থাকে সেটা, আর ওয়াই অ্যাক্সিস থাকে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো নর্মালি অন্য কিছুর ক্ষেত্রে আমাদের ভাবতে হবে কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু টাইমের ক্ষেত্রে টাইম সবসময় ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ টাইম কারোর উপর ডিপেন্ড করে না, ও নিজের মতো চলে। বাকি যে কোনো জিনিস টাইমের উপর ডিপেন্ডেন্ট। তো আমরা সবসময় এটা মনে রাখবো, এক্স অ্যাক্সিস বরাবর অলওয়েজ টি থাকবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওই ফাংশনটা থাকবে যে ফাংশন নিয়ে আমরা কথা বলতেছি। অর্থাৎ এইটার ক্ষেত্রে যেমন ইউ অফ টি, তাহলে ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে ইউ অফ টি। ভ্যালুটা কি বলতেছি, যে টাইম যখন 0-র থেকে বেশি, অর্থাৎ এই যে এটা কি পজিটিভ, তখন আমাদের এই ফাংশনটার মান হবে হচ্ছে 1। যেমন এটা হচ্ছে 0, তাহলে 0 বা 0-র বেশি যেই দিকে আমি যত যাব টাইম কিন্তু পজিটিভ হইতে থাকবে, তাহলে সেই জায়গায় এর মান হচ্ছে 1, কন্টিনিউয়াসলি চলবে, এটা হচ্ছে 1। আর এর আগে এর কোনো মান নাই, অর্থাৎ 0 মানে কি, যে এরকম, তো এটা দেখালেও চলে না দেখালেও চলে। তো আমরা ইউ অফ টি ফাংশনটাকে আসলে এইভাবে দেখেই চিনবো যে এটা আসলে আমাদের ইউনিট স্টেপ ফাংশন। এর ভ্যারিয়াস যে টাইম অপারেশন সেটা আমরা একটু পরে শিখবো, আপাতত মূল মূল সিগন্যাল গুলো একটু দেখে যায় যে দেখতে কেমন হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের অনেক জায়গায় লাগবে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিট ইম্পালস ফাংশন, যেটাকে সংক্ষেপে আমরা ডেল্টা ফাংশন নামেও চিনি। এটা আবার আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ডেল্টা ফাংশনের চিত্র তো আমরা শিখবই, কিছু কিছু প্রপার্টিও আমাদের শেখা লাগবে, কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করব, কমিউনিকেশন করব, তখন কিন্তু ডেল্টা ফাংশনের কাজ মোটামুটি অন্যান্য ফাংশন গুলোর থেকে বেশি আসলে ইউজ হবে। তাহলে ইম্পালস ফাংশনটা কি মিন করে, ইম্পালস ফাংশনটা বলে শুধুমাত্র জিরোতে একটা ইম্পালস থাকবে, বাকি সময় এর কোনো মান থাকবে না। অর্থাৎ আমরা যদি টাইমের কথা বলি, এটা মনে করলাম 0, এই 0-তে শুধুমাত্র একটা পালস পাবো, বাকি যত সময় আছে সব জায়গায় 0। তাহলে এখানে কত পালস পাবো, এখানে পালস পাবো হচ্ছে এই রকম একটা পালস পাবো। আমরা যদি দেখাইতে চাই, যেমন আগেরটা দেখালাম, তাহলে বিষয়টা হবে এরকম, ডেল্টাকে এইভাবে প্রকাশ করে, ডেল্টা অফ টি নট ইকুয়াল 0 কখন, যখন টি সমান 0, আর ডেল্টা অফ টি ইকুয়াল 0 আমরা লিখে দিতে পারি আদার টাইম। মানে এই সময়ে হচ্ছে যখন টির মান 0 তখন আসলে 0 না, বাকি সময় এর মান 0 যত সময় আছে তত। তাহলে শুধুমাত্র 0-তে আমরা একটা পালস পাবো, বাকি সময় আর কোনো কিছু পাবো না। এটাকে আমরা বলতেছি ইউনিট ইম্পালস ফাংশন বা ডেল্টা ফাংশন।
ডেল্টা ফাংশনের কিছু প্রপার্টি আমাদের আগে থেকে জেনে রাখতে হবে, যেহেতু পরবর্তীতে লাগবে, আমি এখানেই দেখাই দিচ্ছি। এগুলা কিন্তু সবই নোটে আছে, আপনারা একটু দেখে নিন। এবং অবশ্যই নিজেরা আবার লিখে দরকারে আলাদাভাবে নোট যদি করতে পারেন সেটা খুবই ভালো। তো এর একটা প্রপার্টি হচ্ছে যে আমরা যদি এই যে এইদিকে তো মাইনাস ইনফাইনাইট, এইদিকে যত যাব তত কি ইনফাইনাইটের দিকে যাচ্ছে। তো প্রথম প্রপার্টি হচ্ছে আমরা যদি ইন্টিগ্রেশন করি মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত, তাহলে এই যে ডেল্টা অফ টি ডিটি ইন্টিগ্রেশনের যে বেসিকে, এইটা সমান আসবে হচ্ছে ওয়ান। তার মানে এটার এরিয়া হবে কত, ওয়ান। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা কিন্তু মাস্ট সবার মনে রাখাই লাগবে। আমরা যখন পরবর্তীতে বিভিন্ন জিনিস দেখব এই প্রপার্টিটা আমাদের কাজে লাগবে। সেকেন্ড আর একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে এক্স অফ টি ডেল্টা অফ টি মাইনাস টি নট। এই যে এই জিনিসগুলা কি মিন করে সেটা আমি একটু পরেই দেখাবো, আপাতত শুধু প্রপার্টি গুলা মনে রাখেন। এইটা সমান এক্স অফ, এই যে এখানে যে টি নট নিছি, এইটা আমাদের আসলে এক্স এখানে পাবে, আর ডেল্টা যেমন ছিল তেমনই থেকে যাবে। এই জিনিসটা আমি পরে আর একবার দেখাবো, আপাতত জাস্ট মনে রাখেন যে এরকম হবে। যে এরকম যদি থাকে তাহলে এক্স অফ টি এর জায়গায় টি নট বসাই দিব, আর ডেল্টা যেরকম আছে সেরকমই থাকবে। নর্মালি মনে রাখবেন টি হচ্ছে ভ্যারিয়েবল আর টি নট হচ্ছে ফিক্সড জিনিস। কিরকম, মনে করেন আমি বললাম হচ্ছে টি, টি মানে টাইম। টাইম হতে পারে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এরকম অসংখ্য কোটি কোটি ভ্যালু হতে পারে। আর টি নট মানে ফিক্স একটা টাইম। যেরকম টি নটের ভ্যালু যদি আমি 5 বলে দিই, সারা জীবন টি নটের মান 5ই থেকে যাবে। কিন্তু টি এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, মানে এক কথায় আপনার ঘড়িতে টাইম কিন্তু যে কোনো কিছু হইতে পারে। কিন্তু আমি যদি বলি যে আপনি 5 ঘর আহ ডানে সরেন, তার মানে কিন্তু এটা কিন্তু ফিক্সড, 5 ঘর ফিক্সড হয়ে থাকলো। বাট এই টাইমটা কিন্তু যে কোনো কিছু হইতে পারে। তার মানে আমরা যত জায়গায় দেখবো কি টাইপের জিনিস, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল মিন করে। আর পি নট টাইপের জিনিস আসলে মিন করে যে এটা একটা কনস্ট্যান্ট অথবা ধ্রুবক বা যে কোনো একটা কিছু। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর এই যে অপারেশন, এই অপারেশনটা আমরা দেখবো যে আসলে এটা কি মিন করতেছে। মোটামুটি আমাদের ডেল্টার এই দুইটা প্রপার্টি জানা থাকলেই চলবে। থার্ড হচ্ছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কম, বাট যেহেতু বইতে আছে আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন কি জিনিস, আমরা যদি এই যে ইউ অফ টি আছে এইটা আর মাইনাস এইটা একসাথে করি, অর্থাৎ সিগনাম ফাংশন বলতে বোঝাচ্ছি এটা কি ইউ অফ টি মিন করতেছে, অর্থাৎ এটা হচ্ছে ওয়ান। আর এইটা যদি আমরা এক করে দিই, এইটাকে বলতেছি হচ্ছে আমরা সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন জিনিসটা নিয়ে আমি যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করাবো তখন আর একবার আলোচনা করব, ওইখানে আসলে এটার কাজ লাগবে। এই জন্য জাস্ট এটা একটু দেখানো, একটা জিনিস প্রমাণ করার ক্ষেত্রে সিগনাম ফাংশনটার কাজে লাগবে। আপাতত জাস্ট জেনে রাখেন সিগনাম ফাংশনটা কি। আমাদের এই যে ইউ অফ টি এর যে ভ্যালুটা আছে এইটা, এবং এই মাইনাসের এইটা, দুইটাকে যখন আমরা একই গ্রাফে প্লট করব, সেটা আসলে আমাদের সিগনাম ফাংশন। এবার আসতেছে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস, সেটা হচ্ছে সিঙ্ক ফাংশন, রেক্ট ফাংশন। এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু অনেক সময় ফুরিয়ার ট্রান্সফর্মে লাগে, কারণ এই যে রেক্ট ফাংশন যেটা আছে, ফিল্টার গুলা কিন্তু এই ফাংশন দিয়েই আসলে তৈরি।
অর্থাৎ ফিল্টার যে আমরা দেখবো সেটা দেখতে পাবো রেক্টের প্রপার্টিটাই মূলত ফলো করে, এই জন্য এই জিনিসটা আসলে সিগন্যাল সিস্টেম বলি বা কমিউনিকেশন বলি, সেটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেক্ট ফাংশন কি? রেক্ট্যাঙ্গুলার সহজ কথা। তাহলে রেক্ট্যাঙ্গুলার দেখতে কেমন হয়? আমরা প্রথমত একটা রেক্ট্যাঙ্গুলার আঁকাবো। এটা হচ্ছে জিরো। রেক্ট্যাঙ্গুলারও কিছু প্রপার্টি আছে, সেটা হচ্ছে জিরো থেকে এইটা যত ঘর ডানে থাকবে, জিরো থেকে এইটা ঠিক তত ঘরই বামে থাকবে। অর্থাৎ ধরে নিলাম যে এইটা এ ঘর ডানে আছে, তাহলে এইটা থাকবে এ ঘর বামে। তো স্বাভাবিক কথা, এটা যদি পি হিসাব করি, আর এইটা তো অবশ্যই কি রেট অফ কি সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে এইটা হবে হচ্ছে -a। আর এই যে এইটা ওয়াই অক্ষ বরাবর, এটা নর্মালি আসলে অ্যামপ্লিটিউড মিন করে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে সহগ। কোন একটা ফাংশনের অ্যামপ্লিটিউড বা সহগ কত সেটা মিন করে এটা। তো নর্মালি আমরা মনে রাখবো হচ্ছে 1। আর রেক্টের আগে যদি কোনো সংখ্যা দিয়ে দিই, তো সেটা ধরেন লিখলাম 2 রেক্ট সামথিং, তাহলে এখানে হবে 2। হাফ রেক্ট সামথিং, তাহলে এটা হবে হাফ। তাহলে এই রেক্টের ভিতরের এই ফাংশনটা কত বসাবো? যেহেতু এটা টাইমের একটা ফাংশন, আমরা এইখানে বসাবো টাইম। আর নিচে এইটা মনে রাখবেন, এটা আসলে বোঝাবে যে রেক্ট ফাংশনটা আছে এর যে প্রস্থ, এই প্রস্থটাই টি এর নিচে বসবে। অর্থাৎ প্রস্থটা কত দেখেন, জিরো থেকে এ পর্যন্ত, এই যে এইটুকু হচ্ছে এ, আবার জিরো থেকে -a এইটুকু হচ্ছে আবার এ। অথবা যদি এটা বুঝতে অসুবিধা হয়, আমরা প্রস্থ কিভাবে বের করতে পারি, এইটা মাইনাস এইটা, তাহলে কত হয় এ মাইনাস অফ -a মানে কত 2a। আমরা জাস্ট টি এর নিচে এই প্রস্থটা বসাই দিব, হয়ে গেল রেক্ট অফ t/2a। এইটুকু কি বুঝতে পারছেন? তাহলে মনে করেন আপনাকে যদি এরকম দেওয়া থাকে, এটা মুছে দিলাম, এখানে লিখে দিলাম হচ্ছে a/2, এখানে লিখে দিলাম a/, তাহলে বলুন তো এর নিচে কত বসবে? শুধু এ বসবে। কেন? কারণ এই যে এই উইথটা তো a/2, মাইনাস অফ -a/2, এটা মানে তো এ। তাহলে আমাদের এইটা দিয়ে খেয়াল রাখতে হবে যে রেক্টের ক্ষেত্রে কত বসবে। এবার মনে করেন, আচ্ছা যাই হোক আমরা পাশে লিখে দিই। ধরেন যে এইখানে দিয়ে দিছি যে হচ্ছে 5 রেক্ট অফ t/a। তাহলে সিম্পলি আমরা যে এখানে যেটা 1 ছিল সেটাকে জাস্ট 5 লিখে দেবো, এই হচ্ছে বিষয়। অর্থাৎ অ্যামপ্লিচিউডটা 5 গুণ হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রেক্ট ফাংশন লেখার সিস্টেম। এবার আসি ট্রায়াঙ্গুলার। এই ট্রায়াঙ্গুলারটা নিয়ে আবার দুই রকম ঝামেলা আছে। কিরকম? বিপি লাথিতে একরকম সংজ্ঞা দেওয়া আছে, অন্যান্য বইতে আর এক রকম সংজ্ঞা দেওয়া আছে। মানে দুই রকম রাইটারের বইতে দুই রকম সংজ্ঞা হয়ে গেছে। এবং অবশ্যই সংজ্ঞাটা একটু কন্ট্রাডিক্টরি বলা যায়, মানে একজন একরকম সংজ্ঞা বলতেছে আর একজন আরেক রকম সংজ্ঞা বলতেছে। তো এই ক্ষেত্রে আমরা নর্মালি কি করব, আমি নর্মালি হচ্ছে বিপি লাথি ফলো করি। তার কারণ হচ্ছে বুয়েটে এই সিগন্যাল সিস্টেম থেকে কোশ্চেন দিলে বেশিরভাগ বিপি লাথি থেকেই কোশ্চেন দেয়। সো আপনারাও বিপি লাথি ফলো করতে পারেন। অর্থাৎ ট্রায়াঙ্গুলার এবং সিং ফাংশনের ক্ষেত্রে যেহেতু আমাদের দুই রকম পেয়ে গেছি আমরা, সো আমরা বিপি লাতিকে ফলো করব। এটা একটু আমি আগের থেকে বলে দিলাম, নাইলে হয়তো অন্যান্য বই পড়তে গেলে আপনারা একটু কনফিউজ হয়ে যেতে পারেন। বিপি লাতি যদি ফলো করেন,
সিস্টেমটা কি, আগে যা শিখছি তাই, মানে রেক্ট ফাংশনটা যেরকম ভাবে শিখছি ট্রায়াঙ্গুলার ফাংশনটা এক্স্যাক্টলি সেরকম। যেহেতু বলতেছি ট্রায়াঙ্গুলার, সো এখানে একটা ত্রিভুজ হবে, সিম্পল হিসাব। এটা যদি হয় 0, এটা মনে করলাম a/2, এটা মনে করলাম -a/2। আর ট্রায়াঙ্গুলার ফাংশন তো এটা যেমন রেক্ট লিখতেছি, ট্রায়াঙ্গুলারকে এইভাবে প্রকাশ করা হয় ডেল্টার মতো করে, যেহেতু ত্রিভুজ যে ইয়ে। আর এটা যদি 1 হয়, তাহলে এটাকে লিখবো কিভাবে, t/, এই যে এখানে উইথ কত আছে সেইটা, উইথ আছে কত a, তাহলে এখানে জাস্ট a লিখে দিবো। মানে একদম রেক্ট্যাঙ্গুলার যেরকম শিখলাম সেরকম। অন্য রাইটার আবার এইটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করে, তো আমি আর ওইটা দেখাচ্ছি না, আপাতত একটা ফলো করে, নাহলে কনফিউজ হওয়ার চান্স থাকবে। তাহলে ট্রায়াঙ্গুলারের চিত্র হচ্ছে এরকম, এটাকে লিখে প্রকাশ করে হচ্ছে এইভাবে। এবার মোস্ট আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিঙ্ক ফাংশন। এখানেও আমরা বিপিলাতি ফলো করব, অন্য রাইটারের বইতে কিন্তু অন্যরকম। তো সিঙ্ক ফাংশন জিনিসটা কি, এই সিঙ্ক টি, এই জিনিসটাকে লিখে এইভাবে, সাইন টি শুধু টি, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সিঙ্ক ফাংশন। আচ্ছা, এই জিনিসটা আমরা চাইলে একটু দেখতেও পারি, তাহলে আপনাদের জিনিসটা আসলে বুঝতে সুবিধা হবে। এক মিনিট, আমি একটু এটা বের করে নিই। হ্যাঁ, গ্রাফ দেখতে পাচ্ছেন? দেখেন কি বলতেছি, সিঙ্ক ফাংশন হচ্ছে sin x/x। তাহলে এই যে গ্রাফটা আসলে কিরকম হবে দেখেন। আচ্ছা, আমি একটু অ্যামপ্লিচিউড দেই, তাহলে জিনিসটা একটু ভালো বোঝা যাবে। এই যে এটা আবার একটু ভালো বোঝা যাচ্ছে। তাহলে এই যে মেন যে জায়গা, অর্থাৎ জিরোতে দেখেন অ্যামপ্লিচিউড কত, সবচেয়ে বেশি। আমি যত রাইটে যাব, লেফটে একই অবস্থা, যে কোনো এক সাইড দেখি, যত দেখেন রাইটে যাচ্ছি, এইটার অ্যামপ্লিচিউড থেকে এইখানকার অ্যামপ্লিচিউড কিছুটা কমছে। এইখানে একটু খেয়াল করে দেখেন, এর অ্যামপ্লিচিউড আর একটু কমে গেছে। এখানে আবার দেখেন অ্যামপ্লিচিউড কিন্তু আর একটু কমে গেছে। তার মানে আমি এই যে দেখেন, যত রাইটে যাচ্ছি অ্যামপ্লিচিউড কিন্তু আগের তুলনায় তত কমতেছে। তো দেখা যাবে যে আরো অনেক দূর গেলে এটা প্রায় জিরোর কাছাকাছি হয়ে গেছে। তো এইটাই হচ্ছে মূলত আমাদের সিঙ্ক ফাংশন। এবং সিঙ্কের যেহেতু বেশিরভাগ পাওয়ারটা এইখানেই থাকে, আমরা মোটামুটি শুরুর দিকে কয়েকটা সাইকেল দেখলেই চলবে, পুরোপুরি তো আর দেখানো সম্ভব না। তো আমরা শুরুর এই কয়েকটা জায়গা দেখাই দিলেই ওকে, এটাই আমরা বুঝবো যে এটা হচ্ছে সিঙ্ক ফাংশন। সংজ্ঞা হবে কিভাবে, sin x/x। এই যে আমরা যেহেতু টি দ্বারা প্রকাশ করতেছি, তো sin t/t, এটাই হচ্ছে আমাদের সিঙ্ক ফাংশনের প্রকাশ করার সিস্টেম। তো আমরা এইটা দেখব, এইটা জাস্ট এইটা মানে যে এটা এটা বোঝার জন্য। আর আঁকানোর যে সিস্টেম, এইখানে একটা ক্লু আমাদের লাগবে, সেটাই মূলত আমরা এখন শিখবো যে সেটা কিভাবে করা যায়। আমি একটা সিস্টেম বলে দিচ্ছি, ওইটা মনে রাখবেন, তাহলে দেখবেন যে ইজিলি আঁকাইতে পারবে। তাহলে এই দিক বরাবর আমরা ধরলাম কি, আঁকানোর সিস্টেম কি দেখলাম, জিরোতে ভ্যালু মানে অ্যামপ্লিচিউড থাকবে সবচেয়ে বেশি, আর যত এইদিকে যাইতে থাকবো অ্যামপ্লিচিউড আস্তে আস্তে কমতে থাকবে। একইভাবে এইদিকে যত যাইতে থাকবো অ্যামপ্লিচিউড আস্তে আস্তে কমতে থাকবে। বাস। এবার এই যে এইখানকার ভ্যালু গুলো মূলত আমাদের বসাইতে হবে, যে এইখানে ভ্যালু অ্যাকচুয়ালি কত, কিভাবে বসাবো।
দেখেন, জিরোতে তো মান ওয়ান, এটা আর বলার কিছু মানে বলার আলাদা কোনো ইয়ে নাই, সেটা আমরা সবাই জানবো যে জিরোতে মান ওয়ান। এইটা হচ্ছে দেখেন সিং ফাংশনের প্রথম জিরো, এটা সিং ফাংশনের দ্বিতীয় জিরো, তৃতীয় জিরো, এরকম ভাবে কিন্তু জিরো। এই জিরো জিনিসটা খুঁজে পাওয়া যায় খুব ইজিলি। আচ্ছা, আপনারা বলেন তো, এইটার দিকে তাকাই তো বুঝতে পারতেছি না আমরা, বাট এইটার দিকে তাকাই বুঝতে পারতেছি। টির ভ্যালু আমরা জিরোতে কত পাচ্ছি সেটা জেনে ফেলছি অলরেডি, তো এটা আমি আর বসাবো না। টির ভ্যালু জিরোর পরে আর কত দিলে সাইনের মান জিরো হয়? আপনারা এই টি কে মনে মনে অ্যাঙ্গেল হিসাব করেন, তাহলে মানে আর কি আপনার নিজের অ্যান্সার দিতে সুবিধা হবে। 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90-তে একশো কি আশি সাইন? 180 ডিগ্রি। রাইট, একশো রাইট, আশি 180 ডিগ্রি। তার মানে সাইনের কোনো মান এখন স্বাভাবিক কত, উপরেরটা যদি জিরো হয়, জিরো বাই সামথিং করলে তো সেটা জিরোই হবে, তার মানে কি সিঙ্কের মান জিরো হয়ে গেল। তার মানে সিঙ্কের মান প্রথম জিরো কখন পাবো? যখন সাইনের মান 180 ডিগ্রি হয়ে যাবে। আমরা এইটাই রাফে ক্যালকুলেশন করব, অর্থাৎ আমি বলতেছি যে সাইন টি, এটা যদি পাই হয়ে যায়, আমরা রেডিয়ান আকারে দেখাবো অবশ্যই, পাই হয়ে যায়, তখনই কেবলমাত্র সিঙ্ক টি এটা জিরো হয়ে যাবে। তার মানে এইখান থেকে টি এর ভ্যালুটা বের করে ফেলতে পারলেই কিন্তু আমাদের কি হয়ে গেল, সিঙ্কের মানটা প্রথম জিরো কার জন্য হচ্ছে সেটা বের করে ফেললাম। তাহলে আমি বলতে চাচ্ছি পাই তো ঠিক না, এটার মান জিরো আর কি। জিরো মানে আমি বলতেছি যে এর ভ্যালু জিরো হবে টি এর কোন মানের জন্য, পাই এর জন্য। তাহলে সিম্পলি আমরা বসাই দেবো যে এইখানে কত বসবে, পাই। তাহলে দ্বিতীয়টা কতর জন্য হবে, পরবর্তী, অর্থাৎ 2 পাই। তারপরেরটা 3 পাই। তারপরেরটা 4 পাই। এরকম ভাবে চলতে থাকবে। আর পজিটিভ দিকে যা চলতেছে, চোখ বন্ধ করে নেগেটিভ দিকে তার উল্টা বসাই দেবো, অর্থাৎ -পাই, -2 পাই, মাইনাস ভাই থ্রি একটা পাই প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। প্রশ্ন হচ্ছে ভাই, এই জিরোতে জায়গা টি এর মান যদি হুম, জিরো নেই আমরা, তাহলে হুম। এখানে তো আপনার অ্যামপ্লিটিউড সর্বোচ্চ। আচ্ছা, আচ্ছা, কিন্তু কথা এইটা হচ্ছে, এই জিনিসটা কিভাবে, হ্যাঁ বলেন, বলেন। এই কথা হচ্ছে যেহেতু টি এর মান জিরো, তাহলে উপরে আমার সাইন 0 ডিগ্রি হবে, কিন্তু আচ্ছা, নিচেও তো জিরো আসছে, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের জিরো বাই এই সিক্স। জিনিসটা শিখছিলেন ইন্টারমিডিয়েটে। ইন্টারমিডিয়েটে এই জিনিসটা করে আচ্ছা, আসছেন সবাই। লিমিটের যেই ব্যাপারটা, সেটাই বুঝতে হচ্ছে পারছি, হ্যাঁ লিমিট বুঝতে পারছি। টি টেন্স টু জিরো যদি হয়, সাইন টি বাই টি এটা সমান কত চলে আসে, ওয়ান ওয়ান। ছিল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। এই যে মূলত কনসেপ্ট। আচ্ছা, আমরা এটা আরেকটা এক্সাম্পল দেখি, কারণ এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু এই এই জিনিসগুলো করা লাগে পরীক্ষায়, কিন্তু এই যে ওয়েভ, এটা আমাদের নিজেদের আঁকানো লাগবে, এইখানে কত বসবে এটা আমাদের নিজেদের করা লাগবে। এই জন্য এরকম সিম্পল না দেখে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে বের করবো। অর্থাৎ আপনাকে যদি চিত্র থাকে তাও যেন ইকুয়েশন বানাইতে পারেন, আবার যদি ইকুয়েশন থাকে তাও যেন চিত্র ফর্ম করতে পারেন। এই দুইটা জিনিসই কিন্তু আমার, বিশেষ করে সিং ফাংশনের ক্ষেত্রে দুইটা জিনিসই কিন্তু আমাদের লাগবে। আচ্ছা, চিত্রটা যেহেতু একই জিনিস আঁকাতে হবে, এটা আমি কপি করে নিই। এক মিনিট।
মনে করেন আপনাকে মানে আমাদের দেওয়া আছে টি না দিয়ে এখন দিয়ে দিছে হচ্ছে ওমেগা। যাক সেটা বিষয় না, এই টি ডোমেন ওমেগা ডোমেন এগুলো আমরা পরবর্তীতে এমনিতেই করব। এবং আমাকে বলে দিছে, আচ্ছা এইগুলো তো আর থাকবে না যেহেতু আমি ফাংশন চেঞ্জ করে দিচ্ছি, এই জিনিসগুলো কিন্তু বাদ চলে যাবে। এখানে মনে করেন বলে দিছে হচ্ছে 3 ওমেগা বাই 7, অর্থাৎ আমাকে এইটা ড্র করতে হবে। যাই থাকুক না কেন সিঙ্ক ড্র করতে হয় এইভাবে, সে যেই ডোমেইনে থাকুক, সিঙ্ক মানে আসলে এরকম। এখন প্রশ্ন হচ্ছে জিরোতে তো ওয়ান, এটা আমরা বুঝতে পারতেছি। ওয়ান না হয় অন্য কিছু তখনই হবে যখন সিঙ্কের আগে একটা সংখ্যা বসবে, আদারওয়াইজ অ্যামপ্লিটিউড হচ্ছে জিরোতে ওয়ান। এবার এই যে বসা আমাদের মূলত সিঙ্কে দেখানোর জিনিস কি, এই ভ্যালু গুলো যে এইখানে কত হবে কিভাবে বুঝবো। সিঙ্ক সামথিং মানে সাইন সামথিং বাই সামথিং। আমি আর বারবার তো এটা করব না, কারণ এই যে আমি যদি বারবার এরকম লিখতে যাই এটা ঝামেলা। তাহলে আমরা এখন কি করব, কিভাবে বুঝবো। সিঙ্কের ভেতরে যে জিনিসটা আছে এটাকে আমি শুরুতে পাই ধরে নেব। কেন? কারণ প্রথম জিরো তখনই হয় যখন সিঙ্কের ভেতরের জিনিসটা পাই হয়ে যায়, সেটা আমি কিছুক্ষণ আগে দেখলাম। সিঙ্কের ভেতরেরটা পাই হয়ে গেলে প্রথম জিরো পাওয়া যায়। তো সেটা যতর জন্য হবে, সেকেন্ড জিরোতে জাস্ট 2 গুণ করব, 3 গুণ করব, 4 গুণ করব, এরকম ভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে কিভাবে বুঝবো? 3 ওমেগা ডিভাইডেড বাই 7 এটা সমান আমি পাই ধরে নেব, যতর জন্য এই পাইটা পাচ্ছি। এখন কথা হচ্ছে কার মান বের করব। দেখেন আমাদের এক্স এক্সিসে কে আছে, ওমেগা, তার মানে আমি ওমেগার মান বের করব। তাহলে ওমেগা সমান এখন কত আসে, 7 পাই বাই 3। অর্থাৎ আমি যদি এইখানে ওমেগার মান 7 পাই বাই 3 বসাই দেই, ভেতরে থাকবে শুধু পাই, মানে সিঙ্কের ভ্যালু হয়ে যাবে জিরো। তাহলে প্রথম জিরো হবে ওমেগার কত ভ্যালুর জন্য, 7 পাই বাই 3 এর জন্য। তাহলে এখানে আমি বসাই দেব 7 পাই বাই 3। সেকেন্ড ভ্যালুটা তাহলে কার জন্য হবে, যেটা পেলাম এর সাথে 2 গুণ করে দেবো। তাহলে 7 পাই বাই 3 সাথে গুণ করলে কত হয়, 14 পাই বাই 3। এটা শুরুটার সাথে 3 গুণ করে দেবো, 3 7 21 পাই বাই 3। আচ্ছা এইটাকে আরো কাটাকাটি করা যায়, সেটা আলাদা হিসাব। 3 7 21, হ্যাঁ ঠিক আছে, 21 পাই বাই 3 ওটা পরে আমরা করলেই চলতেছে, আমি জাস্ট আপাতত লিখে যাই। মানে এটাকে 7 পাই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা কত হবে, এর সাথে 4 গুণ করে দেবো, মানে 28 পাই বাই 3। বাস এইরকম কিন্তু চলতে থাকবে। লেফট সাইড কি বলছিলাম, কোনো দেখা দেখির দরকার নাই, যা বসাইছি ধরে তার সামনে একটা মাইনাস বসাই দেবো। তাহলে এটা হবে -7 পাই বাই 3, এটা হবে -14 পাই বাই 3। এটা কি সবাই ক্লিয়ার? এটা আমাদের চলতে থাকবে এদিকে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সিঙ্ক ফাংশনের যে বিষয়টা। সিঙ্ক ফাংশন আমরা কিভাবে ড্র করব, অথবা বলা যায় যে একটা যদি ওয়েভ দেওয়া থাকে কিভাবে আমরা ফাংশন লিখবো। তাহলে কিভাবে ফাংশন লিখবো সেটা একটু দেখি, এটার উল্টা করে দিলেই সেটা হয়ে গেল। তাহলে আমরা প্রথমে সিঙ্ক লিখে নিব, এইখানে যেটা আছে সেটা এখানে লিখে নিব। বাকি কাজ হচ্ছে এই যে এইখানে যেটা আছে সেটা দ্বারা আমরা কি করে দেব, ভাগ করে দেব, আর কোনো কাজ নেই। মানে প্রথম যেটা আছে প্রথম জিনিসটা দ্বারা ভাগ করে দিতে। তাহলে প্রথম জিনিসটা কত, 7 পাই বাই 3, আমরা লিখে দেবো 7 পাই বাই 3। এবার এটাকে একটু সাজায় লেখেন, সাজায় লিখলে কি হবে, 3 ওমেগা বাই 7। আচ্ছা সরি, আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে পাই,
এই পাইটা কিন্তু আমাদের ছিল না, এই পাইটা আমরা বের করছিলাম কিভাবে, মান বসাবো সেইভাবে। সো আমরা প্রথমেই এই ভ্যালুগুলাকে আগে পাই দ্বারা ভাগ করে নেব, দেন আমরা ভাগ করব এইখানে। কারণ পাই তো আসলে আমাদের মূল জিনিস না, মূল সিগন্যালে ছিল না, ভ্যালু বসাইলে কত হবে বা কত বসাতে হবে সেটা বোঝাচ্ছে। তো এইখানে কিন্তু আর পাই বসানো যাবে না ফাংশনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে গ্রাফ যদি দেওয়া থাকে কিভাবে ইকুয়েশন বানাবেন এটা কি বুঝতে পারছেন? প্রসেস আমি আরেকবার বলি। সিঙ্ক লিখবো, এক্স অ্যাক্সিসে যেটা আছে সেটা বসাই দিব, এইখানে যে ভ্যালু গুলো দেওয়া আছে সেখানে কিন্তু পাই থাকবে। তো আমরা প্রথমেই ভ্যালু গুলাকে পাই দ্বারা ভাগ করে নিব। এটা হয়ে যাবে 7/3, 14/3, 21/3। এটা লেখার দরকার নাই, জাস্ট আমি বলতেছি। সব ভ্যালু তো আর আমার বসবে না, বসবে শুধু প্রথমটা, এখানে যেটা বসবে। পাই দ্বারা ভাগ করার পর যে জিনিসটা থাকলো সেটা জাস্ট আমরা ওমেগার নিচে বসাই দিব, অথবা বলা যায় যে ভাগ আকারে লিখে দেব। যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এই যে সিঙ্ক ফাংশন, সেটার হচ্ছে ইকুয়েশন। মানে আমরা ইকুয়েশন থাকলে কিভাবে ড্র করতে হয় সেটা তো বুঝলাম। আর যদি ড্র করা থাকে এরকম, সেখান থেকে আমরা ইকুয়েশন কিভাবে লিখবো সেটা আসলে প্রসেস হচ্ছে এটা। এটা কি ক্লিয়ার? ওকে, এটা যদি ক্লিয়ার হয় আমরা এখন নেক্সট টপিকে যাব। সেটা হচ্ছে টাইম অপারেশন। অর্থাৎ আমরা যে বিভিন্ন সিগন্যাল দেখতেছি, এই সিগন্যাল গুলোর বিভিন্ন অপারেশন, কি কি অপারেশন আমাদের মাস্ট জানা লাগবে সেটা। শুরুতে আমি একটু বেসিক জিনিস দেখাচ্ছি, দেন আমরা শর্টকাট জিনিসটা শিখবো। প্রথমে আসলে বলতেছি রাইট শিফট। এটা যে শুধু টাইমের ক্ষেত্রে হবে তা না, এটা যে কোনো ডোমেইনে একই প্রসেস। আমরা আপাতত টাইম দিয়ে শুরু করব, দেন পরবর্তীতে আরো যা হয় হবে। আচ্ছা, রাইট শিফট মানে হচ্ছে আমরা কোনো সিগন্যালকে যেরকম আছে মান ঠিক রেখে পুরো সিগন্যালটাকে জাস্ট আমরা চাচ্ছি যে রাইট সাইডে যেন শিফট হয়ে যায়। কিরকম? মনে করেন যে আমাদের হাতে একটা সিগন্যাল আছে এরকম, আমি একটু ইকুয়েশন লেখা যায় এরকম জিনিসই দেখাই, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। মনে করেন সিগন্যাল হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের সিগন্যাল, এই হচ্ছে আমাদের জিরো, এইটা মনে করেন আমাদের 2, এইটা মনে করেন আমাদের মাইনাস, এইটা হচ্ছে 1। এটা একটা ট্রায়াঙ্গুলার সিগন্যাল, ওকে, বাট আমরা আপাতত টাইম ইকুয়েশনের দিকে চলে যাব, ট্রায়াঙ্গুলারের দিকে আপাতত যাচ্ছি না, ইকুয়েশনের দিকে যাব। কিভাবে ইকুয়েশন? দেখেন একটু যদি কল্পনা করি, এইটা একটা সরল রেখা, এই যে এখান থেকে এটা হচ্ছে একটা সরল রেখা, আবার এইখান থেকে এইটা হচ্ছে একটা সরল রেখা। তাহলে আমি এইটার একটা ইকুয়েশন বানাই ফেলতে পারবো, এইটার একটা ইকুয়েশন বানাই ফেলতে পারবো। কিভাবে বানাবো? ওই সরল রেখার যে বেসিক জিনিসগুলো আমরা শিখছিলাম সেই জিনিসগুলো দিয়ে করে ফেলতে পারবো। তো আমি একটা বেসিক ফর্মুলা দেখাই, ওইটা দিয়ে মূলত আমরা ইকুয়েশন বানাবো। কেমন? যে এক বিন্দুগামী কোন একটা সরলরেখার ঢাল যদি জানা থাকে, তাহলে সেই সরলরেখার সমীকরণ কত? y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস এক্স। এই জিনিসটা আমাদের আসলে খুব হেল্প করবে যে কোনো সরলরেখার সাধারণ সমীকরণ বের করতে। আমি একটু বলে দিই, সরলরেখার ঢাল তো আমরা বের করব লম্ব বাই ভূমি এটা দ্বারা। আর x1 y1 বলতে কি বোঝাচ্ছে? যেই বিন্দুতে আমরা এই সরলরেখার জন্য ইকুয়েশন বানাবো সেইটা। তবে আমরা অলওয়েজ এমন বিন্দুকে সিলেক্ট করব যেই বিন্দুটা আহ মানে এক্স অক্ষতে ওয়াই এর মান 0 হবে। যেমন আমি একটু সহজে বলি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এটা একটা সরল রেখা, এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। দেখেন এইটার কিন্তু এক্স এর একটা ভ্যালু আছে, ওয়াই এর একটা ভ্যালু আছে, কিন্তু এই বিন্দুর কথা যদি বলি, এক্স এর ভ্যালু -2 চোখে দেখতে পাচ্ছি, ওয়াই এর ভ্যালু কত? 0। সেম ভাবে এই সরলরেখার ক্ষেত্রে আমি যেই বিন্দুই নেই না কেন, ওয়াই এর একটা ভ্যালু থাকবে,
কিন্তু আমি যদি এই বিন্দু সিলেক্ট করি তাহলে ওয়াই এর ভ্যালু 0। তাহলে এই ইকুয়েশন আমি বলেই দিচ্ছি এমন বিন্দু সিলেক্ট করব যেখানে ওয়াই এর ভ্যালু 0, মানে y1 এইটা আসলে 0 হয়ে যাবে, বা সহজে বলা যায় এটা বাদ হয়ে যাবে। তাহলে আমাদের ইকুয়েশনটা একটু ইজি হয়ে গেল। তাহলে আমরা সবসময় সিলেক্ট করব যখন বা যেখানে y1টা 0, এইরকম বিন্দু সিলেক্ট করব। তাহলে আমরা এই ভাই ইকুয়েশনটা, আরেক একটা কথা, হ্যাঁ বলেন। ভাই আরেকটু ইজি করে মনে হয় করা যাবে। এটা হচ্ছে আপনার ওই যে ওয়াই অক্ষকে ছেদকারী রেখার সমীকরণ দিয়ে আরো ইজিলি হয় সম্ভবত, ওয়াই ইকুয়াল এল করা এক্স যা, প্লাস হ্যাঁ সি। সেটা করা যাবে, বাট এইটা যদি এইখানে না থেকে অন্য কোথাও থাকে তখন আবার ঝামেলা। বুঝতে পারছেন? মানে সরলরেখা ওয়াই অক্ষকে ছেদই করলো না, এটা তো ও এখানে আচ্ছা, আছে হ্যাঁ ঠিক কিন্তু আছে। অন্য জায়গাও তো থাকতে পারে। বাট এটা হুম। যদি ফর্মুলা অ্যাপ্লাই করেন তাহলে আর কোনো ঝামেলা টামেলাই লাগবে না। এবং আমরা দেখবো এরকম জায়গা থাকবে যে সরলরেখাটা এখানে না থেকে এইদিকে কোনো একটা জায়গায় আছে, মিক্সড জিনিসের ক্ষেত্রে আর কি। যাই হোক, তাহলে আমরা এইটার সমীকরণ কি বলতে পারি? প্রথম কথা হচ্ছে এর ঢাল কত। ঢাল মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্ব বরাবর ডিফারেন্স দেখেন 1, কারণ এই যে 1 - 0, এই যে 1 - 0 ডিভাইডেড বাই 1 বরাবর যে ওয়াই এর ভ্যালু আছে সেইটা, মানে সরি, 1 - 0 তো লম্বই পাইলাম, 1 - 0, আর এই বরাবর এক্স এর যে ভ্যালু আছে সেইটা মাইনাস এই যে এই বরাবর যে ওয়াই এর ভ্যালু আছে সেইটা। আরেকবার বলি, লম্ব বরাবর কোনটা? এটা হচ্ছে লম্বের প্রথম ভ্যালু, এটা হচ্ছে দ্বিতীয় ভ্যালু, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। এই যে 1 - 0 করে দিলাম। এক্স অক্ষ বরাবর তাহলে কত হবে? প্রথমে যেহেতু এটা নিছি, এক্স এর ক্ষেত্রে প্রথমে এটা নেব, শেষে এটা নেব, তাহলে ঢাল পেলাম হচ্ছে 1/2। তাহলে এটার সমীকরণ কত হবে? এটার সমীকরণ হবে হচ্ছে ওয়াই ইকুয়াল হাফ ইন্টু x - x1, মানে কত বিন্দুতে? যে এই বিন্দুতে, তো মাইনাস করলে হয়ে যায় প্লাস। তো আমার এক্স অক্ষ বরাবর টি আছে, তাই এক্স এর পরিবর্তে আমি নেব কত? টি। ওয়াই অক্ষ বরাবর কে আছে, ওয়াই অক্ষ বরাবর হয়তো আমরা ওয়াই পাবো, অথবা এক্স থাকতে পারে বা যে কোনো কিছু থাকতে পারে। তো আমরা আপাতত সেটাই রাখতেছি, ধরলাম এটা ওয়াই আছে, এটাকে আমরা ওয়াই অফ টি লিখে দিই। তাহলে এটাকে বলতেছি ওয়াই অফ। তাহলে এই অংশটার সমীকরণ হচ্ছে এটা। তাহলে এটা আমি লিখে রাখি সাইডে, যে আমরা যে অংশটা পেলাম সেই অংশের সমীকরণ হচ্ছে এটা। এখন কথা হচ্ছে এই সমীকরণটা যে পেলাম, কখন এই সমীকরণটা অ্যাপ্লাই হচ্ছে? যখন টি এর ভ্যালু -2 থেকে শুরু করে 0 পর্যন্ত, এটা কিন্তু লিখতে হবে সাইডে অবশ্যই। যখন টি এর ভ্যালু -2 থেকে 0 পর্যন্ত, তখন ফাংশনটার রূপ হচ্ছে এরকম। একইভাবে আমাকে কিন্তু এটাও দেখাতে হবে। এটার ঢাল কত? এটার ঢাল দেখেন, প্রথমে 1 মাইনাস এখানে 0 ডিভাইডেড বাই, তাহলে প্রথমে যেহেতু এটা নিছি, এর ছায়া যেটা 0 এটা নিতে হবে আগে, মাইনাস এইটা নিতে হবে পরে। তাহলে এর ঢাল হচ্ছে -1/2। তাহলে ইকুয়েশন কত হবে? ওয়াই ইকুয়াল এম ইন্টু এক্স, মানে হচ্ছে টি, মাইনাস যেইটার জন্য নিলাম সেটা এখানে কত? 2, এই হচ্ছে 2। তার মানে সেকেন্ড কেসে আমাদের সমীকরণ হচ্ছে এটা। তাহলে আমরা যদি ডিটেলসে করতে যাই, ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, কেন? এই যে ইকুয়েশন বানানো লাগবে, দেন অপারেশন করা লাগবে। আচ্ছা সমস্যা নেই, প্রথমবার আমি দেখাই, নাইলে জিনিসটা ধরতে একটু অসুবিধা হতে পারে অনেকের, অথবা আগ্রহ থাকতে পারে জানার যে কিভাবে হচ্ছে। মানে এই হচ্ছে কাহিনী। আর ওয়াই এর ভ্যালু 0 যে কোনো সময়। তার মানে আমরা এই পুরো জিনিসটাকে ইকুয়েশন আকারে লিখে ফেললাম। এই হচ্ছে আমাকে ওয়াই অফ টি। আমি চাচ্ছি রাইট শিফট করতে। এখন এই রাইট শিফট জিনিসটা আমরা জানি না, বাট রাইট শিফট মানে হচ্ছে ওয়াই অফ টি মাইনাস সামথিং, ওই যে টি - টি0। এখন টি0 তো যে কোনো কিছু হইতে পারে, আমরা বোঝার সুবিধার্থে লিখে দিলাম যে টি - 3।
এই কথাটার মানে হচ্ছে 3 ঘর রাইট শিফট। এখন কথা হচ্ছে কিভাবে এই জিনিসটা 3 ঘর রাইট শিফট হয় সেটাই আমি দেখাবো। দেখেন টি মাইনাস ওয়াই অফ এত, ওয়াই অফ টি মাইনাস থ্রি, এই কথাটার মানে হচ্ছে আগের যে ইকুয়েশন গুলো আমরা পেলাম সেখানে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে টি এর বদলে আমরা টি মাইনাস থ্রি বসাই দেবো। বসাই দিলে বাই ডিফল্ট ওয়াই অফ টিটা কি তৈরি করে ফেলবে, ওয়াই অফ টি মাইনাস থ্রি তৈরি করে ফেলবে। তাহলে আমরা দেখি যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে টি মাইনাস থ্রি বসাই দেবো। তাহলে ওয়াই অফ টি মাইনাস থ্রি সমান হাফ, টি এর জায়গায় টি মাইনাস থ্রি বসাই দেবো। টি মাইনাস থ্রি প্লাস টু, এখানে মাইনাস টু, কত আছে টি আছে, বসাই দিতে হবে টি মাইনাস টু। এখন এইখানে তো টি থাকা লাগবে, সব সময় প্রকাশ করার সিস্টেম হচ্ছে টি থাকতে হবে, কিন্তু এখানে তো টি নাই, টি মাইনাস থ্রি আছে, কিভাবে ভ্যানিশ করা যায়? সবার সাথে 3 যোগ করে দিলেই হয়ে গেল। এর সাথে যদি 3 যোগ করি এটা হয়ে যাবে 1, 3 যোগ করলে শুধু টি থাকে, 3 যোগ করলে 3 হয়ে যায়। আর এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হাফ টি মাইনাস ওয়ান। এই হয়ে গেল আমাদের প্রথমটার কাজ। সেম ভাবে আমরা দ্বিতীয়টা লিখবো। কত, টি এর জায়গায় টি মাইনাস থ্রি বসাই দিব, মাইনাস হাফ টি মাইনাস থ্রি মাইনাস টু, টাইম কত বসাবো, 0, টি এর জায়গায় বসাই দেবো টি মাইনাস থ্রি। এটা আবার চেঞ্জ করা লাগবে, কি করতে হবে, 3 দ্বারা যোগ করে দেবো, এটা হয়ে গেল 3, এটা শুধু টি থাকলো, আর এর সাথে 3 যোগ করলে হয় 5। এটাকে যদি একটু সাজায় লিখি কত হবে, মাইনাস হাফ টি মাইনাস হাফ। বাস, এবার আমরা এটা জাস্ট আঁকাই দিলেই কাজ শেষ। কিভাবে আঁকাবো, নিলাম একটা রেখা যেটা আসলে এক্স অক্ষ মিন করতেছে, এই একটা নিলাম যেটা ওয়াই অক্ষ মিন করতেছে। কার রেখা আঁকাচ্ছি, ওয়াই অফ টি মাইনাস থ্রি এর রেখা আঁকাচ্ছি। খেয়াল করে দেখেন তো, এটা দেখেই বুঝতে পারতেছি আগেরটা শুরু হয়েছিল মাইনাস টু থেকে, শেষ হয়েছে প্লাস টু তে। আর বলেন তো আমরা যে নতুনটা আঁকালাম এটা শুরু হয়েছে কততে, ওয়ানে, শেষ হয়েছে কততে, ফাইভে। তার মানে আমাদের এখন শুরুই করতে হবে ওয়ান থেকে, শেষ করতে হবে ফাইভে গিয়ে। প্রথমটা হচ্ছে কত, 1 থেকে 3-এর ভিতরে, 1 থেকে 3-এর ভিতরে, পরেরটা 3 থেকে 5-এর ভিতরে, 3 থেকে 5-এর ভিতরে। আচ্ছা, 1 থেকে 3-এর ভিতরে আমাকে এইটা দেখাতে হবে, এই যে এইটা। কিভাবে দেখাবো, আমি এই সমীকরণে টি এর মান একবার বসাবো 1, একবার বসাবো 3, যেহেতু সরল রেখা ওই দুইটা বিন্দু যোগ করে দিলেই সমীকরণ হয়ে যাবে। আচ্ছা, টি এর ভ্যালু যদি 1 বসাই এটা কত, 0 হয়ে গেল না? তার মানে টি এর মান যখন 1 তখন ওয়াই এর ভ্যালু 0। এটার মান যদি 3 বসাই তাহলে কত হবে দেখেন, 3 থেকে 1 বাদ দিলে হয় 2, 2 থেকে 2 কাটাকাটি করলে থাকে 1। তার মানে যখন টি এর ভ্যালু 3 তখন ওয়াই এর ভ্যালু কত, 1, এই যে 1। তাহলে এই একটা বিন্দু পেলাম, এই একটা বিন্দু পেলাম, সরল রেখার মানে কি, দুইটা বিন্দু যোগ করে দাও, শেষ। দেন এটা, এখানে একবার টি এর ভ্যালু 3 বসাবো, একবার 5 বসাবো। তাহলে 3 যদি বসাই কত হয়, 3 - 5 মানে -2, -2 আর মাইনাস আপ কাটাকাটি করলে কত হয়, 1। এই যে মিলেই গেল। এবার এখানে একবার বসাবো 5, তো 5 যদি বসাই 5 থেকে 5 বাদ দিলে হয় 0, তো আলটিমেটলি 0 থেকে গেল, তার মানে 5-এ ভ্যালু হবে 0। এই একটা বিন্দু, এই একটা বিন্দু করে দিলাম যোগ। তাহলে দেখেন ঘটনা কি ঘটলো, আগের যে সিগন্যালটা ছিল এখনকার সিগন্যালটা এক্স্যাক্টলি সেম, অ্যামপ্লিটিউড কোনো পরিবর্তন নাই, আগেও 1 ছিল এখনো 1। পরিবর্তন কি হলো, এই পুরো সিগন্যালটা দেখেন একটু রাইটে শিফট হয়ে গেছে না, এই যে পাশাপাশি যদি দেখাই তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন।
বুঝতে আসলে পারছেন নোট করতে গিয়ে ইকুয়েশন লেখার ওই জায়গাটা থেকে একটু মানে মানে কনসেন্ট্রেশন হয়ে গেছিল। তো কোনটা ওইটা কোনটা? আরেকবার একটু যদি বলতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, কোন জায়গাটার কথা বলতেছেন বলেন। ইকুয়েশনটা থেকে আমার একবার একটু জাস্ট বললে হবে, আমি নোট এইটা করতে এইটা গিয়ে হ্যাঁ হ্যাঁ, এর আচ্ছা উপরের যেটা থেকে। আচ্ছা যেটা হ্যাঁ হ্যাঁ, বলতেছি এই এটা জায়গা হচ্ছে থেকে। অরিজিনাল সিগন্যালের ইকুয়েশন, এটাতে তো সমস্যা নাই। ওই জায়গা থেকে একবার একটু। আচ্ছা, এই সাদাটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যালের ইকুয়েশন, মানে যে এইটা। তাহলে প্রথমে এইটার ইকুয়েশন বানাবো, দেন এইটার ইকুয়েশন বানাবো। এইটার ইকুয়েশন কি? এখানে ঢাল হচ্ছে হাফ, এই যে এম এর জায়গায় হাফ বসাই দিব, আর পি মাইনাস যে বিন্দুটা নিচ্ছে সেটা বসাই দেবো। তো -(-2) মানে +2 হয়ে যাচ্ছে। সেম ভাবে এই ইকুয়েশনটার ক্ষেত্রে এখানে ঢাল হচ্ছে -1/2, এই যে এম এর জায়গায় -1/2 বসাই দিব, আর টি মাইনাস যেই বিন্দুটা আমরা সিলেক্ট করতেছি সেটা বসাই দিব। এই সরল রেখাটা বা এই যে এই রেখাটা আছে কত টাইমের ভিতরে? -2 থেকে 0-র ভিতরে। আর এই সরল রেখাটা আছে কতর ভিতরে? 0 থেকে 2 এর ভিতরে। এই দুইটা আমাকে লিখে ফেলতে হবে। আর বাকি সময় 0, সেটা তো আমরা বুঝতেই পারতেছি। তাহলে এইটা গেল অরিজিনাল সিগন্যালের ইকুয়েশন। আমরা চাচ্ছি y(t-3) বানাতে। তো অরিজিনাল সিগন্যালে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমরা জাস্ট t-3 বসাই দেবো। যেমন এখানে টি আছে, t-3 বসাই দিলাম। টি আছে, t-3 বসাই দিলাম। টি আছে, t-3 বসাই দিলাম। কিন্তু আঁকানোর জন্য আমাকে এখানে টি রাখতে হয়। এই কারণে আমি কি করলাম, সবাইকে 3 দ্বারা যোগ করে দিলাম। ফলে এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল টি, এটা হয়ে গেল 3। এটাকে একটু সাজাই লিখলাম এই আর কি। সেকেন্ড সেকেন্ড ইয়েতে যেখানে যেখানে টি আছে t-3 বসাই দিছি। এই যে দেখেন টি আছে, t-3 বসাই দিছি। সেম এখানে টি রাখতে হয়, এই জন্য আমি সবাইকে 3 দ্বারা যোগ করে দিছি। ফলে এটা হয়ে গেছে 3, এটা টি হয়ে গেছে মাইনাস থ্রি 5। বসানোরই কারণ কি? এই যে আমরা যে এটা বানাতে চাচ্ছি তাই। t-3 মানে টাইমকে আমি চেঞ্জ করতেছি, তো টাইম যেখানে যেখানে টাইম আছে সেখানে চেঞ্জ হয়ে যাবে। এটাও তো একটা টাইম, তো এটাও চেঞ্জ হবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে মানে পারছি। আমি আরেকটা এইটাই ব্যাপার হচ্ছে যে মানে এইটাই বানাতে চাচ্ছি। হ্যাঁ, আমি আরেকটু কথা বলি ভাই। আমি প্রথমে 1 মিনিট পরে হ্যাঁ, ঢুকছিলাম তো। বলেন। সেটা হচ্ছে, আমি যদি এখন করতে যাই তাহলে তো ভাই আমি হচ্ছে পড়ার দিকে আসতে কনসেন্ট্রেট করতে পারছি না। তার মানে আপনি যদি হচ্ছে এটা আপলোড এর ব্যবস্থা থাকে ভিডিওটা, হ্যাঁ, আমি তাইলে আপলোড তো আসছে দিব, পরে ক্লাস শেষে গিয়ে তো বা আপলোড করা। দিবই। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই টি -3 মানে সিম্পলি কি, এইখানে যত থাকবে তত ঘর রাইট শিফট হয়ে যাবে। এখানে মাইনাস থাকা মানে রাইট শিফট, 3 থাকা মানে 3 ঘর। যেমন দেখেন এই যে এই বিন্দুটাই কিন্তু এইটা আগে ছিল -2-তে, এখন চলে গেছে 1-এ। এটা আগে ছিল 0-তে, এখন চলে গেছে 3-এ। এটা ছিল 2-এ, এখন চলে গেছে 5-এ। মানে ফুল যে সিগন্যালটা সেটা 3 ঘর করে রাইট শিফট হয়ে গেছে। তাহলে আমি যদি এটা জেনেই ফেলি, আমার এত কষ্ট করার তো কোনো দরকার নেই। কথা বুঝতে পারছেন? এখন এই সিগন্যালটাই যদি আপনাকে কেউ বলে যে y(t-5) আঁকাতে হবে, তার মানে এটা দেওয়া আছে, প্রশ্নে চাইছে কি y(t-5) করতে হবে। তো আপনি নিজেই বুঝতে পারলেন যে এই জিনিসটা কি বোঝাচ্ছে। মাইনাস মানে রাইট শিফট, 5 মানে 5 ঘর। তাহলে আমি আঁকাবো 0। এই পুরো সিগন্যালটা কয় ঘর রাইট শিফট হবে? 5 ঘর। তো কিভাবে বুঝবো? এই -2 তাহলে কই চলে যাবে? এর থ্রিতে। সাথে যদি 5 যোগ করি তাহলে চলে গেল 3-তে। 0 কতই চলে যাবে? ফাইভ। 2 কতই চলে যাবে? সেভেন। তাহলে এখন আমার আর কষ্ট করার দরকার আছে অত বড় করে? দরকার নাই। আর কি বলছিলাম, এর যদি অ্যামপ্লিটিউডে কিছু না লেখা থাকে, তার মানে অ্যামপ্লিটিউড যেমন ছিল তেমনই থাকবে, কোনো চেঞ্জ হবে না। 1 ছিল, 1ই থাকবে।
তাহলে দেখুন দেখার সাথে সাথে আমি করে ফেলতে পারবো। মাইনাস যদি রাইট শিফট হয়, প্লাস হবে কি লেফট শিফট। সেম সিগন্যাল আপনাকে বললো, মানে পরীক্ষার খাতায় আমাকে ইকুয়েশন টিকুয়েশন কিছু বানানো লাগবে না, কনসেপ্ট জানলে আমি আমার মতো করে আঁকাই ফেলতে পারি। সেম সিগন্যাল আমাকে বললো হচ্ছে ওয়াই অফ টি প্লাস 4 বানাতে। তাহলে প্লাস দেখে আমি বুঝতে পারতেছি যে মাইনাসের উল্টা মানে কি, মাইনাসে যদি রাইট শিফট হয় প্লাসে কি হবে লেফট শিফট। 4 দ্বারা কি বুঝতেছি, 4 ঘর। এখন বলেন এই 2 কই চলে যাবে, -2। মাইনাস, কারণ 4 ঘর লেফট শিফট হবে, অর্থাৎ সহজ কথা এখানে যত থাকবে তত দ্বারা বিয়োগ করে দিব। 2 -4 মানে -2, 0 -4 মানে -4, -2 -4 মানে -6। এই শেষ, অ্যামপ্লিটিউড 1, মানে এই পুরো সিগন্যালটা 4 ঘর রাইট লেফট শিফট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা কনক্লুশনে কি আসতে পারি, এক্স অফ টি মাইনাস টি নট, এই কথাটার মানে হচ্ছে টি নট পরিমাণ রাইট শিফট, আর এক্স অফ টি প্লাস টি নট, এই কথাটার মানে হচ্ছে টি নট পরিমাণ লেফট শিফট। এইটা আমাদের মনে রাখা লাগবে, মাইনাস মানে রাইট শিফট, প্লাস মানে লেফট শিফট। এই জিনিসগুলো কিন্তু আপনারা এর আগে করছেন কিভাবে, ওই সাইন কজের ক্ষেত্রে, সাইন অফ ওমেগা টি প্লাস π/3 অথবা কজ অফ সামথিং, ওইগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলা করছেন, হয়তো বা খেয়াল করেননি বা ওই সময় ই করেননি, এই বিষয়টা কিন্তু তাই। যেমন দেখেন আমি যদি বলি, বোঝার সুবিধার্থে লিখলাম সাইন অফ ওমেগা টি -30 ডিগ্রি, এই কথাটার মানে কি বলেন তো তাইলে, কি শিখলাম? 30 ডিগ্রি লিডে আছে। লিড, হ্যাঁ ঠিক আছে, বাট এই ওমেগা টি -30 ডিগ্রি বলতে আসলে কি করব, রাইট শিফট। 3 ডিগ্রি রাইট শিফট। 30 ডিগ্রি রাইট শিফট হবে, সিম্পল হিসাব। মানে আমি নেগেটিভটা দেখালাম না যাতে বুঝতে অসুবিধা না হয়, সাইন আমি এখান থেকেই দেখালাম, এই পাঁচটা মনে করেন আছে আমি দেখাচ্ছি না। মানে সাইন ওমেগা টি কি এরকম দেখতে, রাইট? জি জি। এটা হচ্ছে 0, ধরলাম এটা হচ্ছে 30, এটা 90 ডিগ্রি বোঝা যাচ্ছে যে এই বরাবর, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা মেবি 270 ডিগ্রি, 360। এই সিগন্যালটাকে আমি কি করব, 30 ডিগ্রি রাইট শিফট, তার মানে যেটা জিরোতে ছিল সেটা এখন কই চলে যাবে, এই যে দেখেন, এই হচ্ছে কাহিনী। যেহেতু এইদিকেও সিগন্যাল আছে, তো আমি যদি দেখাইতে চাই এরকম ভাবে যাবে, এই হচ্ছে কাহিনী। এটাই তো সেই লিড, তো আমরা যে এইসব দেখেই তো বুঝতাম। এখন লিড ল্যাগ সেটা কি আমাদের আর একটা সিগন্যাল আঁকালে তখন আসলে বোঝা যাবে যে লিড ল্যাগের কনসেপ্টটা কি, সেটা আসলে ইয়ার বিষয়। সেম ভাবে আমি যদি সরাইতে সরাইতে কত ডিগ্রি, 90 ডিগ্রি সরাই ফেলি, এই যে এটা ধরেন 90 ডিগ্রি, তাহলে শুরু হবে কই থেকে, এই যে 90 ডিগ্রি রাইট শিফট হয়ে গেল। আমি যদি রাইট শিফট না করে লেফট শিফট করি, তার মানে সিগন্যালটা আসলে এইখান থেকে না, বরং কত থেকে শুরু হবে, -90 ডিগ্রি, কারণ এই যে 90 ডিগ্রি লেফট শিফট, তাহলে সিগন্যালটা শুরু হবে কত থেকে, আচ্ছা আমাদের এই আঁকানোটা একটু হচ্ছে 90, এত দূরে হবে না, এখানে হবে 90, কারণ হচ্ছে 90 ডিগ্রি তো এখানে হয় আসলে।
এই সিগন্যালটা কি বলেন তো? কজ কজের সিগন্যাল। কজ। তো এই জিনিসগুলো তো আপনারা জানেন, করে আসছেন হয়তো এইভাবে রাইট লেফট জিনিসটা শিখেন নাই। এই জিনিসগুলো সবই কিন্তু এই যে সার্কিটের ইয়েগুলোতে বা ওইগুলোতে কিন্তু করছেন, যে সাইন কিভাবে মানে কস কিভাবে পাই, বা সাইনের সাথে কজের লিড ল্যাগের যে সম্পর্ক টম্পর্ক গুলা, এগুলা কিন্তু মোটামুটি করা আছে। তো যাই হোক, তাহলে আমরা মোটামুটি রাইট লেফট শিখলাম। রাইট লেফট করলে আমরা বাকি অপারেশন গুলা কিন্তু ইজিলি এখন করতে পারবো। সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা কিন্তু বেশিরভাগই এখন পর্যন্ত যা করলাম সব কিন্তু টাইম অপারেশন, মানে রাইট বলি লেফট বলি এগুলো কিন্তু টাইম অপারেশন। অ্যামপ্লিটিউড যেহেতু খুব সহজ জিনিস, অ্যামপ্লিটিউড নিয়ে আমি আলাদা বললেই চলবে আর কি। এক মিনিট। এবার মনে করেন টাইম স্কেলিং। টাইম স্কেলিং মানে আমরা যদি টাইমকে কোনো একটা কিছু দ্বারা মাল্টিপ্লাই করি, সেটা পূর্ণ সংখ্যাও হইতে পারে ভগ্নাংশও হইতে পারে। তো আমরা দুই রকমই দেখব। তো প্রথমে আসি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই যেহেতু ওয়াই দিয়ে দেখাচ্ছি আমি ওয়াই লিখি, এক্সও থাকতে পারে একই কথা। ধরেন ওয়াই ছিল, এই ওয়াই কে আমরা 3t বানাচ্ছি, এটা এখন আমাকে বানাতে হবে। আমি একটু ধরে ধরে প্রথমে করাই, দেন আমরা শর্টকাট শিখবো। উদ্দেশ্য শর্টকাট শেখা, কিন্তু আপনি যখন অরিজিনালটা দেখবেন তখনই কিন্তু শর্টকাটের কনসেপ্টটা ইজিলি ধরতে পারবেন। তো আমি শুরুতে সবাইকে একটু অনুরোধ করব যে পড়ার ক্ষেত্রে একটু ধৈর্য ধরবেন। শর্টকাট বলে দিলে কিন্তু এই ক্লাসগুলো আমি আধা ঘন্টায় শেষ করে ফেলতে পারবো, বাট আমি সেটা চাচ্ছি না। আমার কাজ হচ্ছে আপনাকে জিনিসগুলো একটু ধরায় দেওয়া। প্র্যাকটিস আপনি আপনার মতো যত বেশি করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আমি টাইপ ওয়াইজ ম্যাথ করাই দেব, কনসেপ্ট ধরাই দেব কিভাবে কি হচ্ছে না হচ্ছে, আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারেন। কি শিখলাম এর আগে? শিখলাম যে আমাকে যেটা বানাই দিতে বলবে টি এর জায়গায় ধরে ধরে সেটা বসাবো। যেমন আগের বার মাইনাস প্লাস ছিল সেটা বসাইছিলাম, এখন আমাকে 3t বসাইতে বলতেছে, তাহলে আমি যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে 3t বসাই দেবো। সহজ হিসাব, এর বাইরে তো আর কিছু না। এটা ছোট করে রাখলাম। তাহলে দেখেন আমরা জিনিসটা কিভাবে লিখতে পারি। প্রথমটা, এই যে প্রথমটা, প্রথমটা লিখতে পারি ওয়াই অফ 3t সমান, হাফের জন্য হাফ লিখলাম, টি এর জায়গায় কত বসাবো? 3t বসাবো। এখানেও সেম, -2 বসালাম, টি এর জায়গায় বসাবো 3t, 0। কিন্তু বলছিলাম এখানে টি রাখতে হয়, তাহলে এখানে যদি টি রাখতে চাই কি করা লাগবে বলেন তো? 3 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে এইটা হয়ে গেল -2/3, এটা তো 0 হয়ে গেল। সেম ভাবে সেকেন্ডটা, সেকেন্ডটা হবে ওয়াই অফ 3t, হাফ 3t+2, সরি হাফ তো না, -হাফ, এই যে এখানে -হাফ, 3t-2 কত টাইমের জন্য? 0। টি এর জায়গায় 3t বসাই দেব, 2। কিন্তু এখানে টি রাখতে হয়, অর্থাৎ আমাকে 3 দ্বারা ভাগ করতে হবে, 0t2/3। কিছুই না, জিরোটা আর বারবার লিখলাম না। এখন জাস্ট এটা আঁকাই দিলেই আমার কাজ শেষ। কিভাবে আঁকাবো? নিলাম একটা গ্রাফ, কত থেকে কত? -2/3 থেকে 2/3।
আমি একটু বোঝাই, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবেন। -2/3 মানে অ্যাকচুয়ালি কত বোঝায়? মানে বোঝায় হচ্ছে -0.66। এইটা হচ্ছে আমার 0। জিনিসটা বোঝার জন্য আগের ভ্যালুটা আমি দেখাই। আগের ভ্যালু দেখেন কত ছিল, -2 থেকে 2 এর ভিতরে। তাহলে এই জিনিসটা আমি লিখি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই অপারেশনের মাহাত্ম্যটা কি। তাহলে কতর ভিতর ছিল? -2 থেকে 2 এর ভিতরে ছিল সিগন্যালটা। এখন সিগন্যালটা কতর ভিতরে আছে? এখন সিগন্যালটা -2/3 থেকে 2/3 এর ভিতরে আছে। তো আমি দেখলাম -2/3 থেকে মানে হচ্ছে মাইনাস পয়েন্ট সামথিং, তাহলে এটা যদি 1 হয়, মাইনাস পয়েন্ট সামথিং হচ্ছে এরকম হবে। সেম ভাবে +2/3 এরকম হবে। কি করব? ইকুয়েশনে টি এর ভ্যালু একবার -2/3 বসাবো, একবার 0 বসাবো। তো এখানে যদি টি এর ভ্যালু -2/3 বসাই, কত আসে দেখেন। যদি মুখে মুখে করা যায়, বাট আমি ক্যালকুলেটরে করাই দিই। হাফ ইন্টু 3 ইন্টু -2/3 +2, 0। তার মানে এইখানে আমার ভ্যালু হচ্ছে 0। 1 মিনিট। তাহলে এইখানে ভ্যালু হচ্ছে 0। আর আমি যদি এই টি এর ভ্যালু 0 বসাই, তাহলে এটা তো 0। আর 2 আর হাফ মিলে কত হবে? 1। তাহলে এই যে এখানে যদি 1 হয়, 0-তে মান হচ্ছে 1, তাহলে এই দুইটা যোগ করে দিলাম। সেম ভাবে 0-তে 1, এই যে এখানে যদি 0 বসান দেখবেন যে 1। আর এখানে যদি 2/3 বসান, 2/3 যদি বসাই, 3 কাটে গেল, 2 মানে হচ্ছে 0। দেখেন, সেম জিনিসটাই থাকলো, সেম সিগন্যালটাই থাকলো, কিন্তু কি হলো? সিগন্যালটা আগে ছিল এরকম, এখন কি সিগন্যালটা একটু চাপা হয়ে গেল না? এটাকেই বলতেছি টাইম স্কেল। তার মানে টাইমের ভ্যালু আমরা যদি 3 গুণ করে দিই, সিগন্যালটা আমাদের 1/3 হয়ে যাচ্ছে আগের তুলনায়। যেমন আগে দেখেন -2 থেকে 2 পর্যন্ত ছিল, এখন -2/3 থেকে 2/3। এইখানে কি জিনিসটা ধরতে পারছেন যে আমরা আসলে কিভাবে এই শর্টকাটটা করতে পারি? কিভাবে? টাইমকে কত দ্বারা গুণ করছি? 3 দ্বারা। আর টাইম অ্যাক্সিসে এই যে ভ্যালু গুলো ছিল, এর সাথে কি রিলেশন হলো বলেন তো? সেই 3 দ্বারা কি ভাগ হয়ে গেছে না? এটা কি বুঝতে পারছেন? আবার বলি, টাইম অপারেশনে যত দ্বারা গুণ হবে, অরিজিনাল সিগন্যালের এই ভ্যালু গুলোকে তত দ্বারা ভাগ করে সিগন্যালটা আঁকায় ফেলতে হবে। এই হচ্ছে কাজ। তাহলে আমি একটু জিনিসটা শর্টকাটটা আরেকবার একটু দেখাই, আননোন একটা জিনিস নিয়ে, তাহলে জিনিসটা ভালোভাবে ধরতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই শর্টকাটটা রিলেট করা, কিভাবে হচ্ছে বা কি হচ্ছে। দেন আপনি মুখস্থ করেন বা যা করেন সেটা আপনার বিষয়, যেভাবে আপনি আউটপুট যত দ্রুত দিতে পারবেন।
আমি একটু পরিচিত জিনিসই নেই যাতে জিনিসটা দ্রুত ধরতে পারো। আপনাকে আমি আঁকাতে বললাম ওয়াই অফ 2t, তাহলে কি করবেন? ওই ওয়ানে চলে আসবে সবগুলো, -1 আর 1। কাহিনী কি হলো? কাহিনী হলো হচ্ছে আমি 0 নিলাম, এই ভ্যালুকে 2 দ্বারা ভাগ করব, তাহলে এই ভ্যালু 2 দ্বারা ভাগ করলে হয়ে গেল -1। এই ভ্যালুকে 2 দ্বারা ভাগ করব, 0 থেকে গেল, এই ভ্যালুকে 2 দ্বারা ভাগ করব, হয়ে গেল 1। যেরকম সিগন্যাল আছে, অর্থাৎ -2 আর 0-র ভিতরে একটা সিগন্যাল, সেটা -1 আর 0-র ভিতরে হবে। 0 আর 2 এর ভিতরে যেটা ছিল, সেটা 0 আর 1 এর ভিতরে হবে। এইটাকে আমরা বলতেছি ওয়াই অফ 2t। কাহিনী শেষ। এইবার আপনি উল্টাটা এক্সট্রা ভাবে করার কোনো প্রয়োজন নাই। মানে আপনাকে যদি আমি বলি যে ওয়াই অফ টি বাই টি নির্ণয় করেন, তাহলে কি করব? গুণ করে দেবো। রাইট। 1/3 ভাগ করা যা কথা, 3 গুণ করা তাই কথা। মানে আমি মূলত বলতেছিলাম যে টি এর সাথে যা আছে, এখানে টি এর সাথে কত আছে? 1/3, এইটা ভাগ করব। তাহলে -2 ভাগ 1/3 যা কথা, -2 গুণ 3 তাই কথা। তার মানে আমাদেরকে যদি এরকম ভগ্নাংশ টাইপ থাকে, নিচে যেটা থাকবে সেটা দ্বারা গুণ করে দেব। তাহলে -2 যেটা আছে সেটা কই চলে যাবে? সেটা চলে যাবে -6 এ। আর 0 যেটা সেটা তো 0-তেই থাকবে। আর 2 যেটা সেটা যাবে +6 এ। বাকি সিগন্যাল যেরকম ছিল সেরকমই থাকবে, শুধু একটু কি হয়ে যাবে, আগের চাইতে স্প্রেড হয়ে যাবে। এই কাহিনী শেষ। একটা হচ্ছে সংকুচিত হচ্ছে, আর একটা আমাদের প্রসারিত হয়ে যাচ্ছে। তাহলে 0টা 0 থাকবে, -2 চলে যাবে -6 এ, +2 চলে যাবে +6 এ। আর অ্যামপ্লিটিউড যে 1 ছিল, সেটা কিন্তু 1ই থাকবে। এই হচ্ছে আমাদের 1। এই ইকুয়েশন হচ্ছে ওয়াই অফ t/2। আর একটা স্পেশাল টাইম স্কেলিং আছে, যেটাকে আমরা টাইম ইনভার্স বলে থাকি অথবা মিরর বলে থাকি। মানে ধরেন আপনাকে বললো ওয়াই অফ -t, মানে কত দ্বারা এখন স্কেল করলাম? -1 দ্বারা স্কেল করলাম। তাহলে ভাগ হবে কত? ভাগ হবে -1। এটাকে আমরা ভাগ করে দিয়েন না, এটা তো অরিজিনাল না। অরিজিনাল যেটা সেটাকে ভাগ করবো, এটা অরিজিনাল। তাহলে -2, এই ভ্যালুটা চলে যাবে কোথায়? +2-তে। +2, এই ভ্যালু চলে যাবে কোথায়? -2-তে। একটু ঝামেলা লাগতে পারে, এই জন্য আমি একে একে জিনিসটা করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। -2 এর ভ্যালু চলে যাবে কোথায়? +2-তে। 0-র ভ্যালু তো 0-তেই থাকবে। এই কাহিনী থাকলো। এবার একটু দেখেন যে দুইজনের ভিতরে সম্পর্কটা কি। 0-র যে পয়েন্ট আর -2 এর যে পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যোগ হয়ে যাচ্ছে। মানে যোগ বলতে জাস্ট লাইন টেনে দিচ্ছে। তাহলে যে 0-র পয়েন্ট আর 2 এর পয়েন্ট, এইটা লাইন টেনে দিব। একইভাবে +2 এর ভ্যালু চলে যাবে -2-তে, এবং এই পয়েন্ট আর এই পয়েন্ট টেনে দিব। এইটাই হচ্ছে আমাদের টাইম। এই জিনিসটা আসলে বুঝতে একটু ঝামেলা লাগতে পারে, কারণ আগেও যেরকম ছিল এরকম এখনো সেরকম। আসলে এখানে সিগন্যালের কিছু ভাগ আছে, কিছু সিগন্যাল চেঞ্জ হয়, কিছু সিগন্যাল সেম থাকে। এটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, তো আমরা এমন একটু সিগন্যাল নেই যেটা চেঞ্জ হইতে পারে, তাহলে এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরেন আমি এরকম একটা সিগন্যাল নিলাম এক্স অফ টি হিসাবে। এটা আছে, আহ, ধরেন নিলাম হচ্ছে এইরকম, এরকম নিলাম, তো এটা যাতে ভালোভাবে বোঝা যায়। এটা হচ্ছে এক্স অফ টি। আমাকে বললো এক্স অফ -টি আঁকাতে হবে, মানে এক্স অফ -টি, এই জিনিসটা আমাকে আঁকাতে হবে। বাস, আঁকাই ফেলবো, কোনো সমস্যা নাই। আমরা নিলাম 0, যে ভ্যালুটা সেটা 0-তেই থাকবে। 1 এর ভ্যালু কই চলে যাবে? -1-এ। খেয়াল করে দেখেন, 0
আর 1-এ একটা সোজা দাগ পড়ছে, তাহলে 0 আর -1-এর ভিতরে এখন সেই সোজা দাগটা দিয়ে দেব। এটুকু ভালো করে বুঝেন, যে দাগটা 0 আর 1-এর ভিতরে ছিল সেই দাগটা এখন 0 আর -1-এর ভিতরে দিতে হবে। এই যে সরল রেখাটা আছে, এটা কার কার ভিতরে আছে? 1 এবং 2 এর ভিতরে আছে। সেম জিনিসটা এখন কার কার ভিতরে পাবো? একে আমরা ভাগ করব -1 দ্বারা, একে ভাগ করব -1 দ্বারা, তাহলে সেটা চলে যাবে -2-তে। তাহলে 2 এর ভ্যালু 0, 1-এর ভ্যালু, এটা ধরলাম 1 কথার কথা, 1-এর ভ্যালু 1, সেম জিনিসটা হবে -1-এর ভ্যালু 1, 2-এর ভ্যালু 0, -2-এর ভ্যালু পাবো 0। এই দুইটা পয়েন্ট যেমন যোগ করে দিছি, এখানে এই দুইটা পয়েন্ট যোগ হয়ে যাবে। তাহলে দেখেন এইটার মিরর এইটা, মানে আমরা যদি আয়নার কথা বলি তাহলে দেখেন এইটার আয়না কি এটা, মানে আয়নাতে যদি এটা দেই তাহলে আমরা এরকম দেখতে পাবো। এইটাকেই বলতেছি এক্স অফ মাইনাস। এটাকেও বলে টাইম স্কেলিং বাট নেগেটিভ টাইম। আচ্ছা, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝেন তাহলে আমরা নেক্সট টপিকে যাই। এবার আসি মিক্সড, অর্থাৎ আগের গুলাতে যা দেখছি সব সিঙ্গেল সিঙ্গেল, রাইট শিফট হলে রাইট শিফট, লেফট শিফট হলে লেফট শিফট, স্কেলিং এর ক্ষেত্রে স্কেলিং। এখন দেখবো যে মিক্সড টাইপের কিন্তু অপারেশন থাকতে পারে। যেমন আমরা যে অরিজিনাল সিগন্যালটা নিয়ে শুরু করছিলাম সেটা নিয়ে শুরু করি। এটা ওয়াই অফ টি ছিল, আমি এক্স অফ টি লিখলাম, কোনো সমস্যা নেই। মিক্সড হচ্ছে প্রথম থাকতে পারে রাইট শিফট আর স্কেলিং, মনে করেন মিক্সড আছে। মিক্সড মানে মিক্সড আমাদের অপারেশনের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আমাদের আগে হচ্ছে স্কেলিং করব, তারপরে বাকি যে অপারেশন আছে সেটা যাই থাকুক না কেন, আগে স্কেলিং তারপর অন্য কিছু। এই কথাটা একদম মাথার ভিতরে গেঁথে ফেলেন যে আগে স্কেলিং। গাঁথলাম ঠিক আছে, বাট আমাকে কনসেপ্টটা আর একটু দেখতে হবে যে কিভাবে করতে হবে। মনে করেন আমি বললাম বানাতে হবে এক্স অফ 2t - 5। এরকম যদি থাকে, কি বললাম, আগে স্কেলিং, তাহলে এখানে তো মিক্সড হয়ে গেছে। আমরা সিগন্যালটাকে সুন্দর করে লিখবো এইভাবে, এক্স অফ, আগে স্কেলিং মানে 2 আমি কমন নিয়ে নেব, টি কে মুক্ত করে দেব। তার মানে টি কে সবসময় সিঙ্গেলে রাখতে হবে, টি এর সহগ সবসময় 1 রাখতে হবে। তাহলে তাই যদি রাখতে চাই আমাকে 2 কমন নিতে হবে। তাহলে 2 যদি কমন নিই এটা কত হয়? টি মাইনাস 5কে 2 দ্বারা যদি ভাগ করি হয় 2.5। এই অংশটুকু বুঝতে পারছেন? কি বললাম, আগে যেহেতু স্কেলিং, আমাকে টি কে মুক্ত করতে হবে, টি এর সহগ 1 বানাতে হবে, তার মানে টি এর সাথে যা থাকবে তত কমন নিয়ে নিব, নিয়ে যেরকম থাকে সেরকম। তাহলে এবার যদি আগে স্কেলিং হয় তাহলে এখানকার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আমরা লিখবো এইভাবে, মানে মনে মনে, এটা খাতায় লিখতে হবে এরকম না, খাতায় অ্যান্সার করলে শুধুমাত্র হবে। 2 দ্বারা স্কেল, দেন কয় ঘর? 2.5 ঘর রাইট শিফট। বাস, কাহিনী শেষ। কি করবো এখন?
একে যদি 2 দ্বারা স্কেল করি এর মানে কি, মানে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে -2 কে যদি 2 দ্বারা ভাগ করি পাচ্ছি এরকম, আড়াই ঘর রাইট শিফট মানে হচ্ছে এর সাথে আড়াই যোগ করতে হবে। এই তো কাহিনী। 2 দ্বারা স্কেল করা মানে 2 দ্বারা ভাগ, আড়াই ঘর রাইট শিফট মানে হচ্ছে আড়াই যোগ করে দেওয়া। তাহলে এটা কত হয় দেখেন, -2 ডিভাইড, এত -1 প্লাস 2.5, কত থাকতেছে 1.5। অর্থাৎ যেই ভ্যালুটা -2 তে ছিল সেই ভ্যালুটা আমরা এখন কততে পাবো, 1.5 এ পাবো। তাহলে আমরা জিনিসটা একটু আঁকাই। এই অপারেশন গুলা কিন্তু বুঝলে খুব একটা কঠিন না। তাহলে শুরু হবে এখন কত থেকে, 1.5 থেকে। তাহলে এইটা হচ্ছে 1.5। জিরোর ভ্যালু কোথায় পাবো, জিরোকে প্রথমে 2 দ্বারা ভাগ করব, দেন আড়াই যোগ করে দেবো। তো জিরোকে 2 দ্বারা ভাগ করলে তো জিরোই হয়, আড়াই যদি যোগ করি আলটিমেটলি এর সাথে কত হয়ে যাবে, আড়াই যোগ করলে আড়াই পাবো। তার মানে সেকেন্ড যে ভ্যালু সেটা কততে পাবো, সেটা পাবো হচ্ছে 2.5। এর ভেতরে এই দুই জায়গার ভেতরে সম্পর্ক কি এইরকম। 2 এখন কোথায় চলে যাবে, 2 কে প্রথমে 2 দ্বারা ভাগ করব, দেন আড়াই যোগ করে দেবো। 2 কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, যোগ 2.5 করলে আসে হচ্ছে 3.5। তার মানে সেকেন্ড যে মানে কথা এই দিকের যে ভ্যালুটা পাবো সেটা পাবো হচ্ছে 3.5। শেষ কাহিনী। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, তাহলে মিক্সড স্কেলিং প্লাস রাইট গেল। তাহলে এবার যদি আমাকে মিক্সড বলে যে স্কেলিং মাইনাস লেফট শিফট, তাহলে কি হবে দেখেন। স্কেলিং প্লাস লেফট শিফট, তার মানে বিষয়টা হবে এরকম, এক্স অফ 2 যেহেতু করছি 2ই করি, 2টি লেফট শিফট মানে প্লাস, ধরেন আমরা একটু পূর্ণ সংখ্যায় দেই, 6 দিলাম। তাহলে এই সংখ্যাটাকে আমরা মানে এই জিনিসটাকে আমরা লিখবো কিভাবে, ওই যে টি কে মুক্ত করতে হবে। তাহলে এক্স নিলাম, 2 কমন নিলাম, টি প্লাস 3। তাহলে কি করব বলেন, প্রসেসটা একটু মনে মনে লিখি। 2 দ্বারা ভাগ, তারপরে 3 ঘর লেফট। ভাগ বলতে স্কেলিং ই বোঝাচ্ছে আর কি, তো স্কেলিং করলে ভাগ করতে হয় সেটা লিখলাম আর কি। তাহলে প্রথমে 2 দ্বারা ভাগ করব, তারপর 3 ঘর লেফট, এই যেখানে প্লাস আছে, প্রথমে স্কেলিং অপারেশন, তারপরে অন্য যেটা থাকবে সেটা। তাহলে আবার শুরু করি, -2 তাহলে এখন কোথায় কোথায় যাবে, -2 কে 2 দ্বারা ভাগ করব, 3 ঘর লেফট শিফট মানে কত, -3। এটা হয় -1, -3 মানে -4। তার মানে এই ভ্যালুটা চলে যাবে কোথায়, -4-এ। জিরো কই যাবে, 0/2 করলে 0, 3 ঘর যদি বিয়োগ করি তাহলে কত হয়, -3। তাহলে এই ভ্যালু চলে যাবে হচ্ছে -3-তে। এটা যদি -4 হয়, -3 মোটামুটি এইদিকে কোনো একটা জায়গায় হবে।
এদের ভিতরে সম্পর্ক কি? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা দাগ টেনে দিতে হয়। 2 কই যাবে? 2 কে প্রথমে 2 দ্বারা ভাগ করলে হয় 1, 3 ঘর লেফট মানে বিয়োগ। 1 মাইনাস 3 মানে কত? -2। তো -2 মোটামুটি এরকম জায়গায় হয়। সম্পর্ক কেমন হয়? এই হয়ে গেল, এই হয়ে গেল 1। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স অফ 2t প্লাস। ক্লিয়ার? জি ভাই। আর একটা ঝামেলার জিনিস আছে যেটা একটু কনফিউশন তৈরি করতে পারে আমাদের, সেটা হচ্ছে মিক্সড জিনিস বাট যদি নেগেটিভ স্কেলিং থাকে। ধরতে পারলে কোনো ঝামেলা নেই, যদি কনসেপ্ট ধরে ফেলেন দেখবেন যে খুব ইজি। ওই সেম সিগন্যাল নিয়েই করতেছি আমরা, আমরা বোঝার সুবিধার্থে যাতে আমরা ধরতে পারি একই জিনিস নিচ্ছে। নেগেটিভ স্কেলিং মানে কি? মাইনাস সামথিং থাকে। তার মানে আপনাকে এখন বের করতে দিলাম এক্স অফ -3 -3। এই নেগেটিভ জিনিস শুরুতে দেখে বোঝা একটু মুশকিল, কারণ যেহেতু এখানে একটা মাইনাস। কি শিখলাম? কোনো জিনিস দিলেই টি কে মুক্ত করে ফেলতে হবে, তাহলে টি এর সহগ 1 বানাইতে হবে। তাহলে বলেন তো টি এর সহগ যদি 1 বানাইতে চাই, এখন আমাকে কত কমন নেওয়া লাগবে? -1। -1 কমন নেওয়া লাগবে। তাহলে কত লেখা যাবে? t+3। একজন বলেন অপারেশনটা আমরা কিভাবে লিখবো? প্রথমে কি করা লাগবে? -1 দ্বারা স্কেল বা ভাগ করব। 3 ঘর কি শিফট? প্লাস আছে মানে লেফট শিফট। বাস এই হচ্ছে কাহিনী। -1 দ্বারা ভাগ করব, দেন 3 বিয়োগ করব, শেষ। আসি, এই সিগন্যালটা নিয়ে যাই, তাহলে তো হয়ে গেল। এভাবে করলে দেখবেন পরীক্ষার হলে আর কনফিউজ হওয়ার কোনো ইয়ে থাকবে না, যে আসলে বিশেষ করে নেগেটিভটা একটু কনফিউশন আসে। এই মাইনাস টাইনাস দেখে উল্টাপাল্টা মনে হইতে পারে। আমি যেভাবে বলতেছি এইভাবে একটু করবেন, দেখবেন যে অনেকটা আর কি সহজেই করে ফেলতে পারবেন। -1 দ্বারা ভাগ, দেন হচ্ছে -3। তাহলে এই ভ্যালু কত হবে? -2 কে -1 দ্বারা ভাগ করব, 3 বিয়োগ করে দেবো। এটা কত হয়? 2। 2 -3 মানে কত? -1। লিখে ফেলি আগে, তারপরে কত? -3 না? তাহলে প্রথমে -1, আবার 0 কততে চলে যাবে? 0 কে যদি -1 দ্বারা ভাগ করে 0, আর -3 করলে কোথায়? -3। তার মানে চলে গেল হচ্ছে মাইনাস। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে -3 এর যে বিন্দুটা পাবো আর 1 এর যে বিন্দুটা পাবো এটা যোগ করে দিব, এই হয়ে গেল। এরপরের কাজ কি? 2 কোথায় যাবে সেটা খুঁজে বের করা। 2 কই যাবে? 2 কে আমি -1 দ্বারা ভাগ করব, এরপরে -3 করে দেব। কত হয় তাহলে? -2 -3 মানে -5। তাহলে এইখানে আমি আঁকাবো হচ্ছে -5। সিস্টেম কি? এই পয়েন্ট -5 এর এই পয়েন্টের সাথে অ্যাড করে দেবো। অ্যাম্পলিটিউড কিন্তু 1ই আছে। এই হচ্ছে আমাদের আছে। আর একটা মিক্সড টাইপের জিনিস আমরা একটু দেখি, কারণ এখন পর্যন্ত আমরা আসলে অ্যাম্পলিটিউড ইয়ে করি নাই। যেমন অ্যাম্পলিটিউড স্কেলিং। অ্যাম্পলিটিউড স্কেলিং জিনিসটা কি?
আমি বারবারই কিন্তু টি প্লাস মাইনাস সামথিং এই সেই হাবি জাবি করতেছি। যেমন আমি বলতেছি এক্স অফ টি মাইনাস থ্রি, এর মানে 3 ঘর রাইট শিফট। কিন্তু যদি আমি বলতাম যে 2x(t - 3), এর মানে হচ্ছে 3 ঘর রাইট শিফট তো হবেই, সাথে অ্যামপ্লিটিউডে 2 গুণ হবে। মানে বিষয়টা দাঁড়াবে এরকম, এই পুরো জিনিসটা 3 ঘর রাইট শিফটে হচ্ছে, 0 চলে যাচ্ছে 3-এ, -2 চলে যাচ্ছে 1-এ, 2 চলে যাচ্ছে 5-এ। কিন্তু অ্যামপ্লিটিউড যেটা বারবার 1 লিখছিলাম সেটা এখন কত বসাতে হবে, 2 × 1, মানে হয়ে যাবে। এটাকে বলতেছি অ্যামপ্লিটিউড স্কেলিং, মানে অ্যামপ্লিটিউডের সাথে কোনো কিছু গুণ করা। নেগেটিভ অ্যামপ্লিটিউড স্কেলিং ও হয়, মানে আপনাকে বললো হচ্ছে -2x(t - 3) করতে হবে। মানে কোথায়, এই যে এখানে ছিল কততে, 1 3 5, আপনাকে আঁকাইতে বলছে -2x(t - 3). অ্যামপ্লিটিউড যেটা আগে ছিল 1, সেটা হয়ে যাবে কত, -2। তো -2 কোথায় এটা, এই কাজ শেষ। তাহলে এটাকে বলতেছি অ্যামপ্লিটিউড স্কেলিং। আচ্ছা, অ্যামপ্লিটিউড স্কেলিং কিন্তু শুধু শুধু হয়। যেমন দেখেন সাইন এক্স আঁকাইতে দিলে আমরা আঁকাই ফেলতে পারি। যদি বলে 5 sin x, সাইন এক্স যেরকম আছে সেরকমই থাকে, শুধু অ্যামপ্লিটিউডটা 5 হয়ে যায়। এই হচ্ছে শুধু অ্যামপ্লিটিউড স্কেলিং। মানে আপনাকে বললো যে 2x(t) লেখো, তা 2x(t) কত হবে, -2 থাকবে, +2 থাকবে, 2x(t) মানে জাস্ট এটা 2 হয়ে যাবে। এটাকে বলতেছি 2x(t). বুঝতে পারছেন? তাহলে মোটামুটি যদি এতটুকু জিনিস বুঝেন, আপনি যে কোনো প্রকার টাইম অপারেশন ইনশাল্লাহ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? তাহলে মনে করেন আমাদের এরকম যদি একটা সিগন্যাল থাকে, এই সিগন্যালের মনে করেন বিভিন্ন অপারেশন আপনাকে করতে দিচ্ছে, এই কাজটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকে। আচ্ছা, আরেকটা আমি বিষয় বলি, সেটা হচ্ছে আমি ট্রাই করতেছি যে আগের ব্যাচে যেসব এক্সাম্পল নিছিলাম, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো নেওয়া লাগবে, কারণ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। আর জেনারেলাইজ যে জিনিসগুলো শেখানোর জন্য আর কি, আমি ট্রাই করব যদি পসিবল হয় আলাদা কিছু এক্সাম্পল নেওয়ার, যাতে দুই ব্যাচের কিছু জিনিস থাকে, যাতে নতুন নতুন এক্সাম্পল থাকে। যেমন আগের ব্যাচে কিন্তু এই জিনিসটা আমি করাই নাই, মানে এই জিনিসটা করাই নাই, বিষয়টা এমন না যে তার পারাই যাবে না এরকম। আর ইভেন আজকে যে সিগন্যালটা নিয়ে কাজ করছে, আগের ব্যাচে অন্য একটা সিগন্যাল নিয়ে কাজ করছিলাম। এর কারণ হচ্ছে আগের ব্যাচের কিছু আনকমন জিনিস আমি আপনাদের দিব, ওই ভিডিওগুলো দেখবেন। আহ ওইখানে তো আমি করে দিছি, আপনাদের কাজ থাকবে ওইটা যখন একটা কোশ্চেন ধরেন আমি বলতেছি যে এখন এটা বানাবো, যেমন এই কোশ্চেনে কি আমি বললাম যে এক্স অফ এই জিনিসটা বানাবো, বলার পরে না এটা করলাম, ওইখানেও নিশ্চয় বলছি যে এটা বানাবো, তারপরে আঁকাইছি। তো যখনই ভিডিওতে আমি বলবো যে এটা বানাবো, আপনি ওখানে পজ রাখেন, পজ রেখে নিজে এটা বানান, বানায় দেন আবার ভিডিওটা প্লে করে আমার সলিউশনের সাথে মিলাই দেখেন যে আপনারটা ঠিক আছে কিনা। এতে কি হবে, এটা তো আমি করেই দিলাম, এটা তো নিজে করবেনই। আবার ওইখানে যেহেতু আলাদা একটা সিগন্যাল আমি করছি, আপনি কিন্তু একটা সোর্স পেলেন অ্যান্সার মিলানোর জন্য, আপনার আর একটা প্র্যাকটিস হলো, মানে যাতে এক্সট্রা প্র্যাকটিস করতে পারেন, এটা হচ্ছে আমার মতো। নাহলে এক রকম নিলেও কোনো সমস্যা নাই, কনসেপ্ট তো একই। আর আমি ট্রাই করতেছি যে কনসেপ্টটা যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন সেটা।
আচ্ছা, এই প্রশ্নের এই প্রশ্নের কি কি করবেন? আজকের ভিডিওতে আমি যা যা করাইছি, মানে ওই যে x(t - 3), x(t+3) বা x(2t+6) বা সামথিং যেটা করাইছি, আমার এখন খেয়াল আসতেছে না, যতগুলো অপারেশন করাইছি এই সিগন্যালের ততগুলো অপারেশন করবেন। অবশ্যই গ্রুপে সাবমিট করবেন, আমি নিজেও এটা সলভ করব, করে দেন আপনারা মিলাই নেন, অথবা আমি যে ভুল ভ্রান্তিগুলো আপনাদের পাবো সেটা মার্ক করে দিব। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। এইটা আপনাদের কাজ থাকবে। নেক্সট ক্লাস তো আগামীকালকে হবে ইনশাল্লাহ, তার আগেই অবশ্যই এটা কমপ্লিট করার চেষ্টা করবেন, এবং ট্রাই করবেন যারা লাইভ ক্লাসে অ্যাটেন্ড হতেও পারতেছেন না তারা যেন অবশ্যই আগামীকালকে দিনের বেলায় হোক বা নেক্সট ক্লাসের আগেই ট্রাই করবেন ভিডিওটার সার সংক্ষেপ দেখে ফেলা। নাহলে কিন্তু আপনি আসলে কন্টিনিউয়াসলি ভিডিওগুলার প্রসেসটা আসলে ধরতে পারবেন না। আর আমি ট্রাই মানে আগের ব্যাচে যেহেতু আমার করা আছে, এবার আর ওই রকম ঝামেলা হবে না ইনশাল্লাহ, যে কোনটার পরে কোনটা নিলে সুবিধা হয় আমি সেভাবেই আগাবো, যাতে প্রথম লেকচারের কনসেপ্টটা আপনি সেকেন্ড লেকচারে অ্যাপ্লাই করতে পারেন, অথবা কোনো না কোনো একটা লেকচারে আছে এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে, আমি আগের থেকে করাচ্ছি এজন্য, যাতে ওই লেকচারে গিয়ে আপনার আর ঝামেলা না হয়। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, এটা বাড়ির কাজ থাকলো, স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নেন। আর ভিডিও মোটামুটি আমি হচ্ছে 10-20 মিনিটের ভিতরে আপলোড করে গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি।